তোমার সাহস কি করে হয় এত মানুষের মাঝে আমাকে জড়িয়ে ধরে কিস করার? তোমাকে এই অধিকার কে দিয়েছে? আমার বউ, আমি কিস করব এটাই তো স্বাভাবিক। আর বিয়ে করে আর কতদিন সিঙ্গেল থাকবো? আমারও তো সবার মতো কিস করতে মন চায়, তাই না? চুপ কর ফকিন্নির বাচ্চা। তোকে আমি স্বামী হিসেবে মানি না। তুই কি আমার কথা বুঝোস না? না বুঝে কি করমু? আমার আদর লাগলে আদর নিমু, কিস লাগলে কিস নিমু, সোজা হিসাব। আয়ুষের বাচ্চা, আমি তোকে খুন করে ফেলবো। গলা চেপে ধরতে যাবে, সাথে সাথেই আয়ুষ টান দিয়ে নিজের সাথে জড়িয়ে কিস করলো। তমারিকে ধাক্কা মেরে ফেলে দিয়ে বলল, তুই কি বুঝতে পারছিস না আমি তোকে ঘৃণা করি? আমি তোকে ভালোবাসি না। আমি কোনো দিন তোমাকে স্বামী হিসেবে মানতে পারবো না। আমি অন্য কাউকে ভালোবাসি। ও মা, তাই? কাকে ভালোবাসেন? আয়ুষের কথা শুনে তমা চুপ হয়ে গেল। আমি জানতাম আপনি আপনার কাজিনকে ভালোবাসেন। এইটা শোনার জন্য আপনার সাথে এমন করা। অনেকবার তো জিজ্ঞেস করলাম, বলেন না। হ্যাঁ ভালোবাসি। তোর এসব শুনে কি লাভ? কি আর লাভ হবে? বউ থেকেও বউ নাই, অন্য কাউকে লাভ করে জামাইকে ঘৃণা করে। হায়রে কপাল, অনেক দুঃখ। আয়ুষের কথা শুনে ভুরু কুচকে তাকালো। আয়ুষ রুম থেকে বের হয়ে গেল। তমা খাটের উপরে বসে কান্না করতে লাগলো। আয়ুষ তমার বড় ভাই সাকিবের কাছে গেল। আয়ুষ সাকিবের রুমে বসলে সাকিব ওয়াশরুম থেকে বের হয়ে বলল, আয়ুষ, কিছু হয়েছে নাকি? ভাইয়া, যা ভেবেছিলাম তাই ঠিক। আপনার বোন আসলে রনি ভাইয়াকে ভালোবাসে। তা এটাই শুনে তুমি কি চিন্তা ভাবনা করলে? ওকে ডিভোর্স দিয়ে দিব। উনি চায় না আমাকে। হুদাই মিথ্যা সম্পর্ক রেখে লাভ আছে? আসলে ডিভোর্স দিবে? হুম। শোনো, ডিভোর্স দেওয়া লাগবে না। তুমি ওর স্বামী, তোমার উচিত নিজের স্ত্রীকে ওইসব পোলাপাইনদের থেকে রক্ষা করা। নিজের স্ত্রীকে কেন অন্য কারো হাতে তুলে দেবে? হ্যাঁ, ভালো করে ভাবো। তো কি করব? উনি যার সাথে সুখে থাকবে তার সাথে বিয়ে দেওয়া তো ভালো। হুদাই দুইজনের জীবন নষ্ট করার কোনো মানে আছে? সবার একটাই করে অতীত থাকে। আমি তো আমার অতীত ভুলে আমার স্ত্রীকে গ্রহণ করেছি। দেখো, ও তাই করবে। তাই হাল ছেড়ে দিও না। আমার বউয়ের মতো ধৈর্যশীল হও। ধৈর্য? আর কত ধর্ম? দেখো, ভালোভাবে চিন্তা করে কি করবে। আর তোমার তো একটাই অতীত আছে, তাই না? অতীত টানা বাদ দেন ভাইয়া। ও একটাই গুড নিউজ দেওয়ার আছে। কি গুড নিউজ? ফুপি দেশে আসছে একবারে। ফাইনালি উনি দেশে আসছে? হুম, এত সুন্দর ইনফরমেশন দিলাম, ট্রিট দে। সময় হইলে দিব। আর তোমার বউ তো আসছে। হুম, খুশি তাহলে বেশি কে? আমি তুমি দুজনেই। আচ্ছা শুনেন, আমি ঢাকা যাব। কেন? দেখা করা লাগবে, আর পরীক্ষা আছে, সেই সব জানাতে হবে। আর দেখা না করলে অনেক কষ্ট পাবে। ওকে, যাও। ওকে। আয়ুষ রুম থেকে বের হয়ে গেল। সোজা তমার রুমে গেল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে তমাকে বলল, আমি আমার গ্রামের বাড়িতে যাচ্ছি। ভালো থাকবে। আসা না পর্যন্ত শান্তিতে থাকেন। বাই। আয়ুষ কথাটা বলে বের হয়ে গেল। 3 দিন পর আয়ুষ বাড়িতে ফিরে আসলো। আয়ুষ সদর দরজা নক করলে কিছুক্ষণ পর দরজা খুলে গেল। আয়ুষ সামনে থাকা মানুষকে দেখে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কাকে চাই? ফুপি, ওটাই আয়ুষ, তোমার হাজব্যান্ড। ও আচ্ছা, দুঃখিত, ভিতরে আসো। আয়ুষ ভিতরে যেতে লাগলো। তমার দিকে তাকিয়ে থেকে পাশে তাকাতে চমকে গেল। আতিয়া বলে ওঠে, তুমি? জি আপু, আপনি এখানে? কেমন আছেন? ভালো। তুমি হঠাৎ করে কোথাও উধাও হয়ে গিয়েছিলে? সেই অনেক কথা, বাট আপনি এখানে কি করছেন? এইটাই আমার পাগল বউ। সাকিবের কথা শুনে আয়ুষ ভ্যাবাচাকা খেয়ে ভুরু কুচকে তাকিয়ে বলে, কি? এইটা আপনার বউ? হ্যাঁ, সন্দেহ আছে নাকি তোমার? সব এক ফ্যামিলিতে কেন? মানে? কিছু না। শাশুড়ি আম্মু কই? এই তো বাবা, তোমার বাবা কেমন আছে? আলহামদুলিল্লাহ। যাও, ফ্রেশ হয়ে আসো, খাবার দেই। এখন খেতে পারবো না, আমাকে ভার্সিটিতে যেতে হবে। ফি তোমার শ্বশুর দিয়ে দিয়েছে, তোমাকে যেতে হবে না। তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম, সোজা পরীক্ষা দিতে যাবে। ধন্যবাদ। আচ্ছা থাকেন, ফ্রেশ হয়ে আসি। আয়ুষ চলে যেতে নিলেই আতিয়া বলে ওঠে, তমা, সত্য কি এটা তোমার হাজবেন্ড? হুম। বাট তুমি কিভাবে চিনলে? তোমরা তো দেশের বাইরে থাকতে। এখানে ওর মতো ফকিন্নিকে কিভাবে চিনো?
ফেসবুকে নিশ্চয়ই পরিচয় হয়েছো, তাই না আতিয়া? আতিয়া ভুরু কুচকে তাকালে সাকিব চোখ মারল। আতিয়া বলে, হুম। আয়ুষ গোসল করে নিচে চলে আসলো। সোফায় বসতে দরজা নক হইলে আয়ুষ বলে, থাকেন, আমি খুলে দেই। আয়ুষ যেতে নিলে সাকিব বলে, আয়ুষ, তুমি খাইতে যাও, আমি খুলে দেই। আয়ুষ খেতে চলে গেল। তোমার আম্মু খাবার দিতে লাগলো। আয়ুষ খাবার খেতে লাগলো। হঠাৎ করে কারোর কণ্ঠস্বর শুনে আয়ুষ ভয়ে ঢোক গিলতে লাগলো। আয়ুষ খাবার তাড়াতাড়ি খেয়ে বসার ঘরে গেল। দেখে একটা মেয়ে বলছে, তুলা ভাইকে দেখতে দিবা না নাকি? এত রেগে যাচ্ছ কেন? ওই যে ফকিরনি, দেখে নে। তুলি পিছনে ঘুরতে আয়ুষ তুলি দুজনে একে অপরের দিকে তাকিয়ে চমকে গেল। আয়ুষ হালকা অবাক হইলেও তুলি অনেকটাই হলো। তুলি আয়ুষের দিকে তাকিয়ে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে টি টেবিলের উপর থেকে গ্লাস হাতে নিয়ে রেগে ছুঁড়ে মারল। আর সাথে সাথে ক্যাচ ধরে ফেলে। সবাই হাঁ হয়ে গেল। আত্মীয়া বাদে আত্মীয়া বলে ওঠে, তুমি কন্ট্রোল। কি কন্ট্রোল করব? ভাবি, তুমি দেখতে পারছো না কেমনটা লাগে? ইচ্ছে করছে ওকে খুন করতে। কুত্তা, তুই আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য আমার বোনকে বিয়ে করছিস? আয়ুষ গ্লাস দিয়ে ক্যাচ খেলতে খেলতে তুলির কাছে এসে হেসে গ্লাসটা টেবিলের ওপর রেখে বলল, ঠিক ভাবছো, তোমার বোনের লাইফটা 12টা বাজিয়ে এখান থেকে যাব, তার আগে এক পাও আমি এখন থেকে বের হব না। আয়ুষের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। রাহিলা বেগম রেগে বলে, তোমার এত বড় সাহস আমার ভাস্তির ক্ষতি করবে, আবার সেটাই সবার সামনে বলো? কত বড় সাহস তোমার! আমি তো শুনে অবাক হয়ে যাচ্ছি। আমার সাহস সব সময় বেশি ছিল, আজও আছে। তুলি রেগে আয়ুষের গলা চেপে ধরে বলল, আমার বোনকে দিয়ে তোকে ডিভোর্স দেওয়াবো। আপু, তুই ওকে ডিভোর্স দে। ওই আমার উপরে রাগ তোর উপর খাটানোর জন্য বিয়ে করছে। আমি জানতাম এই ছেলে একদম ভালো না, কিন্তু আব্বু আম্মু ভাইয়া আমাকে ওর সাথে জোর করে বিয়ে দিল। ভাইয়া, তুমি আর খেয়ে দে কাজ পাও নাই? এই বাদরের সাথে আপুকে বিয়ে দিয়ে দিলে? বাদরের গলায় মুক্তার মালা থাকবে, এইটাই তো স্বাভাবিক, তাই না শেলিকা আমার? খুন করে ফেলবো তোকে। এই চুপ করো দুজন, কি শুরু করেছো? হ্যাঁ, ভাইয়া, এইটাই সেই পেতনি? তোমাকে কি বলবো বুঝছি না, বাট প্লিজ ঝগড়া করবে না তো। তোমার বোনকে বলে দাও আমার বিষয়ে যেন নাক না গলায়। জাস্ট হেট ইউ। আয়ুষ কথাটা বলে চলে যেতে নিলে তুলির খারাপ লাগলে তুলি চিল্লাইয়া বলে, আমিও তোকে ঘেন্না করি। তুই একটা বদমাশ শয়তান। তুলি কথাগুলো বলে বসার ঘর থেকে দৌড়ে চলে গেল। আয়ুষ রুমে গিয়ে বই নিয়ে পড়তে বসলো। তমা অনেকক্ষণ পর রুমে এসে বলে, তুই তো খুব শয়তান রে। আমার বোনের সাথে রিলেশন করছস, আবার তাকে ধোকা দিয়ে আমাকে বিয়ে করছস। করছি, তোমাকে ধোকা দিয়ে অন্য কারো কাছে যাব? ধোকা দেওয়ার মতো মজা আর কিছুই হয় না। তোর কি লজ্জা করে না? আর তুই আমাকে কি ধোকা দিবি? আমি তোকে তো কোনোদিন স্বামী হিসেবে মানবই না। আমি তো মানি, বউ হিসাবে আমি আমার চাহিদা মিটিয়ে নিব। এতে আপনি আমাকে ভালোবাসেন বা না বাসেন। তোর সাহস থাকলে আসিস, খুন করে দেব। আমি কিস করে দিব? বেয়াদব, বেয়াদবের বউ মহা বেয়াদব। চুপ কর। তোর সাথে কথা বলতে ইচ্ছে করে না। কে বলছে কথা বলতে? তমা বিরক্ত হয়ে বারান্দায় চলে গেল। আয়ুষ পড়তে লাগলো। আয়ুষ রাহেলা বেগমের চেহারাটা ভেসে উঠল। আয়ুষ উঠে রুম থেকে বের হয়ে উপর থেকে রাহেলা বেগমকে দেখতে লাগলো। অনেকক্ষণ দেখে আয়ুষ ছাদে চলে গেল। ছাদে অন্ধকারের ভিতর একপাশে দাঁড়িয়ে উপরের দিকে তাকিয়ে দেখতে লাগলো। আয়ুষ ভাবতে লাগলো, ওনার কাছে কিভাবে যাওয়া যায়? আমি তো ওনাকে রাগিয়ে দিয়েছি, উনি হয়তো আমাকে ঘৃণা করা শুরু করছে। ধ্যাত, কি যে করি না। আয়ুষ কথাগুলো ভাবতেই হঠাৎ কাঁধে কারোর হাতের স্পর্শ পেলে আয়ুষ সাথে সাথে পিছনে ঘুরে ফোনের স্ক্রিনের আলো ধরে দেখে আতিয়া। আতিয়া আয়ুষকে বলল, আমি জানি তুমি যতই বলো তুলিকে ঘৃণা করো, তুমি মিথ্যা বলছো। আজও তুমি তুলিকে অনেক ভালোবাসো। অতীত ভেবে লাভ নাই আপু, বর্তমান নিয়ে ভাবতে চাই। ওকে ভেবেই তো কষ্ট পাচ্ছ। আমি কারো জন্য কষ্ট পাই না আপু। আমি জানি পাচ্ছ, বাট তমা অনেক ভালো মেয়ে। তুমি একটু রাগী, বাট মনটা অনেক নরম। তুলির মতো তোমাকে কখনোই ঠকাবে না, দেখো। জানি না, আমার ভাগ্যে ঠকে যাওয়া লেখা আছে, তাই ওইসব নিয়ে ভাবি না। তুমি এখানে মিথ্যা পরিচয় নিয়ে এসেছো কেন?
দেখতে চাই যাকে বিয়ে করলাম সেই আমাকে গরিব জেনে আমাকে আপন করতে পারে কি না। ও, তা কি দেখলে? অনেক কিছুই দেখলাম, সময় হইলে ডিভোর্স হবে হয়তো। আয়ুষ কথাটা বলে মিষ্টি করে হেসে চলে গেল। আতিয়া চুপচাপ ওইখানে দাঁড়িয়ে থাকলো। আয়ুষ রুমে গিয়ে দেখে তমা ওর বয়ফ্রেন্ডের সাথে হেসে কথা বলছে। আয়ুষের মেজাজ খারাপ হয়ে গেল। রাগে ফোনটা নিয়ে ঢিল মেরে ফেলে দিয়ে কিছু বলবে, তার আগে তমা রেগে থাপ্পড় মেরে বলে, তোর সাহস কি করে হয় আমার ফোন ঢিল দিয়ে ফেলে দেওয়ার? তুই জানোস আমার ফোনের দাম কত? 1,70,000 টাকা দিয়ে ফোন কিনেছিলাম। তোর মতো ফকিরনি কখনো চোখে দেখছস? আয়ুষ রেগে দরজার কাছে গিয়ে দরজা লাগিয়ে দিল। তমা ভয়ে বলতে লাগলো, তুই আমাকে মারবি নাকি? তোর দেমাগ না ভাঙলে তুই জীবনেও সোজা হইবি না। কিসের ভালোবাসা? হ্যাঁ ভালোবাসোস তো বিয়ের আগে ফ্যামিলিকে বলতে পারোস নাই? তমা কিছু বলতে যাবে, আয়ুষ তমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। তমার উপর ঝাঁপিয়ে পড়ে তমা চিৎকার দিতে লাগলো। আয়ুষ তমার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে জোর করে আদর করতে লাগলো। তমা ব্যথায় কুকড়ে উঠতে লাগলো। আয়ুষ নিজের মতো করে তমাকে আদর করতে লাগলো। এক পর্যায়ে তমা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেল। আয়ুষের মাথা ঠান্ডা হলে আয়ুষ লাফ দিয়ে তমার উপর থেকে উঠে দেখে চাদরে রক্ত দিয়ে ভেসে যাচ্ছে। আয়ুষ ভয়ে ঢক গিলতে লাগলো। আয়ুষ তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে প্যান্ট পরে তোমার কাছে গিয়ে মুখে থাপড়াতে থাপড়াতে বলল, তমা, এই তমা চোখ খুলো। তমা, আই এম সরি, প্লিজ চোখ খুলো। আয়ুষ এক পর্যায়ে কান্না করে দিল। আয়ুষ তমার মুখে পানি দিতে লাগলো। তমার জ্ঞান ফিরে তমা আয়ুষকে দেখে ভয়ে ধাক্কা দিয়ে বলে, নোংরা কোথাকার! তুই মানুষ নাকি জানোয়ার? বউকে কিভাবে সম্মান করতে হয় সেটাও জানোস না। ছি, তোকে দেখলে আমার ঘৃণা হচ্ছে। তমা, এই তমা চোখ খুলো না। আই এম সরি তমা, আমি রাগের মাথায় এমন করে ফেলেছি। আমার রাগ উঠলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। তমা, আই এম সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আয়ুষ তমার কাছে যেতে চাইলে তমা বলে উঠল, একদম আমার কাছে আসবি না। তোর মতো নোংরা মানুষ আর একবার যদি আমাকে টাচ করস আমি আত্মহত্যা করব বলে দিলাম। ওকে করবো না টাচ, প্লিজ শান্ত হও। দেখো আমি সত্য এমনটা করতে চাই নাই। আমার রাগ আমি কখনোই কন্ট্রোল করতে পারি না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি প্রমিস করছি আর কোনোদিন আমি তোমার অনুমতি ছাড়া ধরবো না। প্লিজ এইবারের মতো ক্ষমা করে দাও। তুই আমাকে কি ধরবি? আমি তোকে ডিভোর্স দিব। আর এক মুহূর্ত আমি তোর সাথে থাকতে পারবো না। তুই একটা সাইকো। আয়ুষের রাগ উঠতে লাগলো। আয়ুষ রেগে বলে উঠল, এই চুপ করো। বারবার বলতেছি রাগের মাথায় করে ফেলছি। ভালোভাবে কথা বললে মাথায় উঠে পড়স। বলতেছি না রাগের মাথায় করছি। আর প্রমিস করলাম তো তোর অনুমতি ছাড়া ধরবো না। তারপর এক কথা বারবার কেন বলস? আয়ুষের কথা শুনে তমা ভয়ে কাঁপতে লাগলো। আয়ুষ নিজেকে ঠান্ডা করার চেষ্টা করতে লাগলো। তমা ভয় বলতে লাগলো, তুই কি আসলেই একটা সাইকো? এই ভালো, এই আসল রূপে চলে আসস। যেইটা মন চাই ভাবো। দেখো আমার রাগ তুলবে না। যাও গোসল করে নাও আর চাদরটা তুলে ফেলো। তমা আয়ুষের কথা মতো খাট থেকে নেমে চাদর নিয়ে ওয়াশরুমে চলে গেল। আয়ুষ খাটের উপর বসে মুখে হাত দিয়ে ভাবতে লাগলো, উফ, কতবার চাইছি নিজের রাগটা কন্ট্রোল করতে, কেন পারছি না। এটা আমি রাগের বশে একটা মেয়ের সাথে এমন করে ফেললাম। না, তোমার থেকে দূরে থাকতে হবে। আয়ুষ কথাগুলো ভাবতে লাগলো। আর এইদিকে তমা ওয়াশরুমে বসে কান্না করতে লাগলো শাওয়ার ছেড়ে দিয়ে। অনেকক্ষণ ওয়াশরুম থেকে বের হতে না দেখে আয়ুষ দরজা নক করতে লাগলো। তমা ওয়াশরুম থেকে তোয়ালে পেঁচিয়ে বের হইলে আয়ুষ দীর্ঘ নিঃশ্বাস ফেল। তমা কিছু না বলে চলে গেল। আয়ুষ আলমারির কাছে গেলে তমাও গেল। আয়ুষ শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। আয়ুষ গোসল করে বের হয়ে দেখে তমা চাদর বিছিয়ে দিচ্ছে। আয়ুষ গিয়ে তমাকে সাহায্য করতে লাগলো। বিছানা ঠিক করে তমা নিচে চলে গেল। আয়ুষ তমার ফোনটা হাতে নিয়ে ভালোভাবে দেখে নিল। আয়ুষ নিচে চলে গেল। সিঁড়ি ভেঙে নিচে নামতে দেখে তুলি, তমা, রাহেলা বেগম, সাকিব সবাই বসে আছে। আয়ুষকে দেখে তুলির কিছুটা রাগ হলো। তমার আম্মু বলল, আয়ুষ এসে গেছে, সবাই খেতে বসো। আমার রুমে খাবার পাঠিয়ে দিও। রুমে যেতে হবে না, আমার ক্ষুধা নাই, আমি খাবো না। সাকিব ভাইয়া তোমার বাইকটা দিবে? ড্রেসিং টেবিলের উপর চাবি আছে। ধন্যবাদ ভাইয়া। আয়ুষ খাবার খাবে না কেন? ক্ষুধা লাগছে না, পেট ভরে আছে। আয়ুষ কথাটা বলে সিঁড়ি ভেঙে উপরে উঠে সাকিবের রুমে গিয়ে ড্রেসিং টেবিলের উপর থেকে চাবি নিয়ে নিচে নামলো। তুলি বলে ওঠে, ভাবি,
একজনের মতলব জীবনেও ভালো লাগছে না। খাবার খেয়ে যেন বের হয় আর উল্টাপাল্টা যেন কিছু না করে। তার সাথে এখন আমার বোনের জীবন কিন্তু জড়িয়ে আছে। আয়ুষ কোথায় যাবে? আমাকে নিয়ে কারো এত ভাবা লাগবে না। আর আমি নিজের ক্ষতি কেন করব? আমার কাজ আছে, তাই যাচ্ছি। যেখানেই যাও আমার জামাইয়ের বাইক যেন ভালো থাকে। আপু কিপটামি করবে না, রাগ হচ্ছে কিন্তু। ওকে বাবা, রাগ তুলবো না। কোথায় যাবে? ফ্রেন্ডের বাসায় কিছু নোট নেওয়ার আছে। ও আচ্ছা, যাও। আয়ুষ চলে গেল। আয়ুষ বাইক চালিয়ে যেতে লাগলো। ব্রিজের উপরে বাইক থামিয়ে আয়ুষ নিচের দিকে তাকিয়ে থাকতে লাগলো। সারা রাত আয়ুষ রাস্তায় থাকলো। সকালে আয়ুষের ঘুম ভাঙলে দেখে কয়েকটা বাচ্চা ছেলের সাথে ফুটপাতে শুয়ে আছে। আয়ুষ উঠে বাইক নিয়ে বের হয়ে গেল। বাসে গিয়ে বাইক রেখে চাবি নিয়ে সদর দরজার সামনে গিয়ে কলিং বেল বাজাতে লাগলো। তুলি দরজা খুলে দিলে আয়ুষ কিছু না বলে ভিতরে চলে গেল। আতিয়া বলে ওঠে, সারা রাত কোথায় ছিলে? জানি না, ভাইয়ার বাইকের চাবি আর বাহিরে গিয়ে দেখে আসো। বাইকের চাবি দিয়ে আয়ুষ উপরে চলে গেল। রুমে গিয়ে দেখে তমা কাঁপছে। আয়ুষ তমার শরীরে হাত দিতে গিয়েও দিল না। আয়ুষ আস্তে আস্তে বলল, তমা তুমি ঠিক আছো? তমা কিছু না বলে কাঁপতে লাগলো। আয়ুষ আলমারি থেকে লেপ বের করে তমার শরীরের উপর দিয়ে দিল। আয়ুষ রুম থেকে বের হয়ে তুলির রুমের সামনে গেল। দেখে তুলি উপরে আসছে। তুলি আয়ুষকে পাত্তা না দিয়ে চলে যেতে নিলে আয়ুষ বলে, একটু তোমার বোনের কাছে যাবে, দেখো তো কি হয়েছে ওনার। নিজের বউ নিজে দেখতে পারো না? আসতে বলছি, আসবে কি না বলো। খবরদার বলছি, আমার উপরে রাগ দেখাবে না। চলো কি হয়েছে দেখি। তুলি আয়ুষের সাথে রুমে গেল। তুলি তমার কপালে হাত দিয়ে চমকে গেল। আয়ুষের দিকে তাকিয়ে বলে, আপুর শরীরে এত জ্বর কিভাবে আসলো? জ্বরে কপাল মনে হচ্ছে পুড়ে যাচ্ছে, হাত দেয়া যাচ্ছে না। আয়ুষ কথাটা শুনে নিজের উপরে রাগে আয়ুষ তাহলে সজয়ে খুশি মারল। তুলি বলে ওঠে, পাগল হয়ে গেছো নাকি? আমার জন্য ওনার এই অবস্থা। আমি অনেক খারাপ একটা মানুষ তুলি, আমি ওনার সাথে জোর করছি। তুলি বিশ্বাস কর, আমি এমন করতে চাই নাই। কি বলছো আমি ঠিক বুঝতে পারলাম না। তুলি, আমি ওনার সাথে জোর করে শারীরিক সম্পর্ক করছি, যার কারণে ওনার এই অবস্থা হয়েছে। তুলি রেগে আয়ুষের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, তুমি দিন দিন এত নিচে নেমে যাচ্ছ। মেয়েদের সম্মান করা কবে শিখবে বলতে পারো? তুমি কোনোদিনও ভালো হবে না। আমি অনেক খুশি তোমাকে ঠকিয়ে। তুমি আসলেই একটা সাইকো। তুমি কাউকে ভালোবাসতে পারো না। তুমি সবসময় নিজের রাগ জেদ নিয়ে থাকো। কখনোই পরিবর্তন হতে পারবে না তুমি। আমার বোনের যদি কিছু হয় আমি তোমাকে ছাড়বো না। আয়ুষের চোখ বেয়ে অঝয়ের পানি ঝরতে লাগলো। তুলি ডাক্তারকে কল দিল। আয়ুষ ওইখানে দাঁড়িয়ে থাকতে লাগলো। তমার পাশে বসলে তুলি সরিয়ে দিয়ে বলল, তুই আমার রাগ আমার বোনের উপরে খাটালি? আয়ুষ, তোকে দেখলে আমার ঘৃণা হচ্ছে। আমার সামনে থেকে যা তো আয়ুষ, না হলে আমি সবাইকে বলে দিব তুই গরিবের পরিচয়ে এখানে এসেছিস। আমার বাবা মায়ের সরলতার সুযোগ নিয়ে তুই ঠিক করস নাই। আমি তোমার উপরে প্রতিশোধ নিতে আসি নাই। আমি জানতামও না তমা তোমার বোন, এইটা তোমার বাড়ি। একদম মিথ্যা বলবি না। তুই আমার উপরে প্রতিশোধ নিতে এসেছিস। ভালো হয়েছে, তুই তো কোনোদিন আমাকে বুঝোস না। আমি যাই বলবো তোর তার উল্টা মনে হবে, তুই ওইটাই ভাব। আয়ুষের আগে তুলিকে ধাক্কা দিয়ে সরিয়ে বলে, ছাড়, আমার বউ আমার জন্য অসুস্থ হয়েছে, আমার বউকে আমি সুস্থ করব। আয়ুষ তমাকে টাচ করতে গিয়ে প্রমিজের কথা মনে পড়ে। আয়ুষ উঠে বলল, প্রমিস করছি, জন্য টাচ করতে পারলাম না। ডাক্তার এসেছে, সর ওইখান থেকে। তুলি ডাক্তারকে ভিতর নিয়ে আসলো। ডাক্তারের সাথে সবাই ভিতরে ঢুকলো। ডাক্তার তমাকে দেখতে লাগলো। দেখে কিছু মেডিসিন দিয়ে কিছুক্ষণ কথা বলে ডাক্তার চলে গেল। তমার আম্মু তমার মাথার কাছে বসে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। তুলি রেগে বলল, আম্মু, সময় থাকতে এই ছেলেকে বাড়ি থেকে বের করো। তুলি, কি যাতা বলছো? ঠিক বলছি। আপু এই অবস্থার জন্য এই আয়ুষ দায়ী। উফ টুলি, সব সময় ওর ভুল ধরবি না তো। জ্বর যখন তখন আসতেই পারে, এখানে ওর কি দোষ? হ্যাঁ, তুলি কিছু বলতে কেউ বলতে পারলো না। রাগ করে রুম থেকে বের হয়ে গেল। রাহিলা বেগম নিচে গেল। খাবার নিয়ে এসে তমাকে খাওয়াই দিতে লাগলো জোর করে। তমা বলে ওঠে, আর খাবো না ফুপি, বমি আসছে। মেডিসিনটা খেয়ে রেস্ট নে।
তমাকে মেডিসিন খাওয়াই দিয়ে শুইয়ে দিল। আয়ুষ এক জায়গায় দাঁড়িয়ে তমার দিকে এক নজরে তাকিয়ে আছে। আয়ুষের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। সাকিব আয়ুষের কাঁধে হাত দিয়ে বলে, তুলির কথা শুনে মন খারাপ করো না। আমার ছেলে হয়ে এভাবে কান্না কে করে? কান্না করো না, ঠিক হয়ে যাবে। ভাইয়া, আমি আপনার সাথে কথা বলতে চাই। আয়ুষ সাকিবকে নিয়ে রুমে দরজা লাগিয়ে দিয়ে বলল, ভাইয়া, এখানে আমি কেন এসেছি এইটা আপনি জানেন। আমি আর আপনার বোনকে মুক্তি দিতে চাই। ওনাকে আমি খুব তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দিব। আর হ্যাঁ, আমি যা বুঝলাম উনি এখানে ভালোই আছে। আমার ওনাকে দেখার খুব ইচ্ছে ছিল। ওনার সাথে সময় কাটানোর জন্য এখানে সারা জীবন থাকার একটা ব্যস্ততা করলাম, বাট সেইটা আমার জীবনের সবথেকে বড় ভুল। আমি আপনার বোনের জীবনটা শেষ করে দিয়েছি। আয়ুষ, এইসব কি বলো? দেখো, ওর জ্বর এসেছে। এখানে তোমার কি দোষ? আমার রাগের কারণ হয়েছে। আমি খুব তাড়াতাড়ি ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, আর আপনার ব্যাংকে আমি 2 লাখ টাকা পাঠিয়ে দিব। আপনি ওনাকে একটা ফোন গিফট করেন, আর কখনোই যেন বলেন না আমি করছি। আয়ুষ কথাটা বলে রুম থেকে বের হয়ে গেল। সাকিব আয়ুষকে ডাকতে লাগলো। আয়ুষ কোনো কিছু না শুনে চলে গেল। 8 মাস পর আয়ুষ, তামিমের বিয়ে যাবি না নাকি? ড্যাড, বিয়েতে যাব না, তুমি যাও আর ওদের বলো আমি একটু অসুস্থ। দেখো, ওই কিন্তু অনেক রাগ করেছে। চলো, ওই বারবার বলে দিয়েছে তোমাকে নিয়ে যেতে। উঠো, মানুষের মনে কষ্ট দেওয়া ঠিক না কিন্তু। ওর বোন আমার পিছনে লেগে থাকে, আমার ভালো লাগে না। আরে ধ্যাত, এইটাই কোনো রিজন হইল? তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আয়ুষ উঠে ফ্রেশ হয়ে চলে গেল। আয়ুষের ড্যাড কাজের লোককে লাগেজ গুছিয়ে দিতে বলে চলে গেল। আয়ুষ গোসল করে বের হলে কাজের লোক আয়ুষকে প্যান্ট দিলে আয়ুষ পরতে লাগলো। একজন শার্ট পরিয়ে দিল। আয়ুষ ওদের বলে, তোমরা যাও, আমি করে নিতে পারবো। কাজের লোক চলে গেল। আয়ুষ রেডি হয়ে লাগেজ নিয়ে বের হয়ে নিচে গেল। নিচে গেলে দেখে ওর ড্যাড বসে আছে। আয়ুষ বলে, ড্যাড, তুমি যাবে না? আমি বিয়ের দিনে চলে যাব, তুমি যাও। আর হ্যাঁ, একটু মানিয়ে নিও, গ্রামে বাড়ি তো। তুমি আসলে কেমন যেন, আর আমি তো ওদের বাড়ি চিনি না, যাব কিভাবে? তামিম আসবে, ওই নিয়ে যাবে। বরবাবু আবার এখানে কেন? মিটিং জন্য, আর তোমাকে নিয়ে যাবে। ওই তো এসে গেছি। তাহলে তুই রাজি হয়েছিস? রাজি না হয়ে আর কি করার ভাইয়া। চল, ট্রেনের সময় হয়ে গেছে। আঙ্কেল, তাহলে আপনি তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করেন। ওকে, সাবধানে যাও। আয়ুষ তামিনের সাথে চলে গেল। দুজন গাড়িতে বসে আছে। তামিন বলে ওঠে, পড়াশোনা তো শেষ, তা কি করবি? আর কিছুদিন এনজয় করে নেই। তোমার মতো এত ভালো ছেলে আমি না। তাই নাকি? আঙ্কেলকে বলবো তোর হাতে কোম্পানি ছেড়ে দিতে। গুলি করে দিব বললে? তামিন আয়ুষ দুজন কথা বলতে বলতে স্টেশন চলে গেল। দুজন ট্রেনে উঠে পড়লো। 5 ঘন্টা জার্নি করে ট্রেন থেকে নামলো। দুজন ভ্যানে উঠে পড়লো। দুজন গল্প করতে করতে বাড়িতে পৌঁছে গেল। আয়ুষ ভাড়া দিতে গেলে তামিন ভাড়া দিয়ে পড়লো। ভিতরে চল। আয়ুষ তামিম গেট দিয়ে ভেতরে ঢুকলো। সদর দরজা দিয়ে ভেতরে ঢুকলো। আয়ুষ ভিতরে যেতেই চমকে গেল। তামিমের আম্মু এসে আয়ুষকে জড়িয়ে ধরে বলে, আয়ুষ বাবা, এসেছো? আমি তো ভেবেছিলাম আসবে না। আপনি আসতে বলছেন আর আমি আসবো না, তা কি হয়? সাহেলা, তুই এই ছেলেটাকে চেনোস? আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। তুমি 8 মাস পর এখানে হুট করে পালিয়ে আসার মানে কি? তামিমের আম্মুর সাথে সবাই অবাক হয়ে তামুনের আম্মু বলে, আয়ুষ, এসব কি বলছিস? ওকে আন্টি কেন বলছিস? উনি তো আন্টি হয়, আর খালামণি আমার মাথা ব্যথা করছে। তো কিভাবে চেনে সালেহা? তামিম ভাইয়া আমার ফ্রেন্ড, তার বিয়ে খেতে এসেছি, আর বিয়ে বাড়িতে অনেক কাজ আছে, সেই সব কাজ করতে এসেছি। গরিব মানুষ, বোঝেনি তো, কাজ করে খাওয়া লাগে। আয়ুষের কথা শুনে তামিমের আম্মু মারতে লাগলো। আয়ুষ হাসতে লাগলো। তামিমের আম্মু বলে, এই ফাজিল, কি বলছিস এইসব? আয়ুষ তামিমের আম্মুর হাত ধরে টেনে কিছু দূরে নিয়ে গিয়ে বলে, খালামণি, ওনাকে বলো না কিছু, আমি ওনাকে জানাই নাই, আর আমাকে ওনারা গরিব হিসেবে জানে। প্লিজ ওনাকে আসল পরিচয় দিও না। আমি আমার আম্মুর সাথে থাকার একটা সুযোগ পাইছি, প্লিজ। আব্বু জানলে আমাকে এখানে থাকতে দিবে না। আয়ুষ তামিমের আম্মুকে বোঝাতে লাগলো। সবাই অবাক হয়ে ওদের দিকে তাকিয়ে আছে।
দুজন সবার সামনে আসলে রাহেলা বেগম বলে, কি ব্যাপার, দুজন কি বললি এত? তেমন কিছু না আন্টি। আয়ুষ কথাটা বলে তামিনের আম্মু কিছু বলতে যাবে, সাথে সাথে ওইখান থেকে তামিনের বোনকে বলল, ওই পেতনি। জান, তুমি এখানে? কথাটা বলে দৌড়ে আয়ুষের কাছে এসে জড়িয়ে ধরল। সিঁড়ির উপরে তুলিতমা দাঁড়িয়ে এই দৃশ্য দেখে যেন থমকে গেল। আয়ুষ রাস্তার থেকে নিজেকে সরিয়ে নিয়ে বলে, অনেক ক্লান্ত লাগছে, কোথায় থাকবো? তাড়াতাড়ি রুম দেখাও। আরে চলো, আমার রুমে থাকবে। আমি তো ভেবেছিলাম তুমি আসবে না। আঙ্কেলকে বারবার জিজ্ঞাসা করলাম, বলে তুমি যেতে চাচ্ছ না। আরে তামিন ভাইয়ার বিয়ে, আসবো না তা কি হয়? আয়ুষ রাস্তার সাথে যেতে লাগলো। তমা তুলির সামনে দিয়ে দুজনে চলে গেল। তমা পিছনে ঘুরে তাকালো। রাহিলা বেগমও ঘুরে তাকিয়ে চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। তামিনের আম্মুর দিকে তাকিয়ে বলল, সালেয়া, তুই কি আমার থেকে কিছু লুকাচ্ছিস? আর রাইসা ওই ছেলেকে জানলো কেন রে? দেখে তো মনে হচ্ছে অনেক আগে থেকে পরিচয় তাদের। রাহিলা বেগম কথা শুনে তামিমের আম্মু কি বলবে বুঝতে পারছে না। তামিন বলে ওঠে, আমাদের অনেক আগে থেকে পরিচয়, ওই আমাদের বাসায় আগে থাকতো। আর আম্মুকে খালামণি বুঝেন তো, আমার ফ্রেন্ড, আমাদের সাথে অনেক ভালো সম্পর্ক। ও যাই হোক, তোমার বোনকে বেশি মিশতে দিও না, ছেলেটা মোটেও সুবিধার না। আরে না আন্টি, ওই অনেক, আপনি ওর সাথে মিশলে বুঝতে পারবেন। আচ্ছা থাকেন, আমি যাই। তামিন কথাগুলো বলে চলে গেল। আয়ুষ রাইসার সাথে রুমে গেল। আয়ুষ লাগেজ রেখে খাটের উপরে শুয়ে পড়ল পা ঝুলিয়ে। রাইসা পায়ে শু খুলে দিতে গেলে আয়ুষ বলে, ধ্যাত, কি করো? স্বামীর সেবা করি। এইসব কি বলো রাইসা? আমার এইসব ভালো লাগে না, যাও এখান থেকে। রাইসা মুখ ভেঙচি দিয়ে চলে গেল। আয়ুষ ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে খাটে শুয়ে পড়ল। ফেসবুকিং করতে লাগলো। তুলি রুমের ভিতর ঢুকতেই আয়ুষ উঠে বসলো। এখানে কি করিস? বিয়ে খাইতে এসেছি। তুই কি আমাদের পেছনে লেগে আছস নাকি? যেইটা ভালো লাগে ওইটাই খাবো। আর মাথা ব্যথা করছে, যাও তো, ঘ্যান ঘ্যান করো না। আপুকে ডিভোর্স লেটার পাঠাইছিলি? হ্যাঁ, যা চাইছিল দিয়ে দিয়েছি, উনি এখন মুক্ত হয়ে গেছে। তোর মতলব ভালো লাগছে না। তুই এই রাইসা মেয়েকে ফাঁসাচ্ছিস নাকি? দেখ, রাইসা অনেক ছোট, কিন্তু সহ্য করতে পারবে না। ওকে ধোকা দিস না। ফালতু কথা বলো না, আর আমাকে জ্ঞান দিতে আসবে না তো। ধোকা আমি দেই না, ধোকা তুমি দিতে পারো। নিজের মতো সবাইকে ভেবো না। আরে, তোর মতো বড় ধোকাবাজ আমি না। আমার বোনকে বিয়ে করে আবার নিজের ইচ্ছে হয়েছে ডিভোর্স দিয়ে পালিয়ে গেছস। আজ 8 মাস পর আবার এই গ্রামে এসেছিস। নিশ্চয়ই এই রাইসাকে ফাঁসানোর তালে আসস। রাইসা আমার ছোট বোনের মতো, বাজে না বকে এখান থেকে যাও। ও হ্যাঁ, তোমার বয়ফ্রেন্ড কি অবস্থা? শুনলাম অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। আয়ুষ কথাটা বলে হাসতে লাগলো। তুলি রেগে বলে, খুব খুশি লাগছে তাই না? মোটেও না, হাসি লাগে যার জন্য আমাকে ছাড়লে, সেই আবার অন্য কাউকে বিয়ে করলো। তুলি চলে গেল। আয়ুষ ফোনের দিকে আবার তাকালো। অনেকক্ষণ পর আয়ুষ দরজার দিকে তাকাতে দেখে দরজার পর্দার আড়ালে একজোড়া পা দেখা যাচ্ছে। আয়ুষ ভালোভাবে তাকিয়ে বলল, আমি জানি আপনি তমা, আপনার আঙুলের উপরে তিল আমি খুব ভালো করে চিনি। ওইখানে লুকিয়ে দাঁড়িয়ে আছেন কেন? আয়ুষের কথা শুনে তমা দৌড়ে পালিয়ে গেল। রাইসা খাবার নিয়ে আয়ুষকে দিয়ে বলে, আম্মু খেতে বলেছে। ধন্যবাদ, টেবিলে রেখে দাও। ঘুরতে যাবে? আমাদের গ্রামে তো এই প্রথম আসলে। যাব। ওকে, খেয়ে নাও, আমি যাই। আয়ুষ হাত ধুয়ে খেতে লাগলো। খাওয়া শেষ করে আয়ুষ রুম থেকে বের হইলে আয়ুষ নিচে গেলে তমার আম্মু বলে, আয়ুষ, তোমার সাথে আমার কথা আছে। আমি জানি কি বলবে, সাকিব ভাইয়া আসে নাই। চলো, সবাই বাইরে আছে, তাড়াতাড়ি চলো। রাইসা আয়ুষের হাত ধরে নিয়ে যেতে লাগলো। আয়ুষের বিরক্ত লাগলো, কিছু বলল না। আয়ুষ বাহিরে গেলে দেখে তমা, তুলি, আতিয়া আরও কিছু মেয়ে ছেলেরা আছে। রাইসা সবার সামনে নিয়ে গেলে তুলি বলল, এই লোকটার জন্য এতক্ষণ লেট করালি? এভাবে বলো কেন আপু? এই লোক কেন বলছো? তোমার ছোট বোনের হবু জামাই। আয়ুষের চোখ তমার দিকে গেলে দেখে তমা অসহায়ভাবে তাকিয়ে আছে।
তুলি বলে ওঠে। ভ্যানে উঠে পড়ো। আয়ুষ ছেলেদের সাথে বসতে চাইলে রাইসা বলে ওঠে। জান, তুমি আমাদের সাথে চলো। আর ভাইয়া, তোমরা তিনজন তিনটায় ভ্যানে ওঠো। না, 4টা ভ্যান, 4জন সামনে বসো। মেয়েদের নিরাপত্তার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, আব্বু আগেই বলে দিয়েছে ভাইয়াদের। আয়ুষ কিছু বলল না। আয়ুষ সামনে বসলো। রাইসা পিছন থেকে আয়ুষের কোমর জড়িয়ে ধরলো। তমার অনেক জেলাসি হতে লাগলো। তমা বলে ওঠে। এভাবে ধরে আসোস কেন রে রাইসা? আরে আপু, প্রথম সামনে বসেছে, যদি পড়ে যায়? আঙ্কেলের আদরের ছেলে, কিছু হইলে আমরা মুখ দেখাবো কিভাবে? ও ভালো। হঠাৎ করে দুজন মেয়ে এসে বলে। রাইসা, তুই অন্য ভ্যানে যা, আমরা তমা আপুদের সাথে যাই। এখানে একজন আটকাবে আর আমি কিভাবে যাব? মেয়েগুলো বলে। তুই ওই ভ্যানে যা। রাইসাকে নামিয়ে দিয়ে ওরা দুজন উঠে পড়ে। রাইসা তুলিকে বলল। তুলি আপু, আয়েশকে ধরো, পড়ে যেতে পারে। আমি বাচ্চা না যে পড়ে যাব। তুলি তমাকে বলে। আপু, তুই এখানে বসে, আমি ওকে ধাক্কা দিয়ে ফেলে দিব, রাগ উঠে যাবে। তমা তুলির জায়গায় বসে পড়ল। তমা কাঁপা কাঁপা হাতে আয়ুষকে পিছন থেকে কোমর জড়িয়ে ধরলে। আয়ুষ কিছুটা কেঁপে উঠল। ভ্যান ছেড়ে দিল। ঢকল লাগলে তমা শক্ত করে জড়িয়ে ধরল। আয়ুষ তমার হাতের উপর হাত দিয়ে ফেলে। তমা কেঁপে ওঠে। আয়ুষ সাথে সাথে হাত ছড়িয়ে ভ্যান ভালোভাবে ধরে বসে। আয়ুষ অন্য হাত দিয়ে ফোন বের করে ছবি নিতে লাগলো। তমা মনে মনে বলে। বদমাইশ, আমি এত কষ্ট করে ধরেছি আর উনি ফটো নিতে ব্যস্ত হয়ে আছে। ফাজিল, পড়ে গেলে দুজন একসাথে পড়বো সেদিকে খেয়াল নাই। আয়ুষের ফোন বেজে উঠলে আয়ুষ দেখে ওর ড্যাড কল দিয়েছে। আয়ুষ ফোন রিসিভ করে বলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, পৌঁছে গেছো? এখন ঘুরতে বের হয়েছি। তাই নাকি? ভিডিও কল দাও। ড্যাড, আমি ভ্যানের উপর নিজেকে সামলাতে পারছি না। আচ্ছা, সাবধানে থেকো, বাই। কল কেটে দিলে তমা বলে। তোমার আব্বুকে ড্যাড বলো। আর ওয়েট, তুমি না গ্রামের ছেলে, তাহলে ভ্যানে বসতে পারো না কেন? তমার কথা শুনে আয়ুষ ভেবে চেকা খেয়ে গেল। আয়ুষ ঢোক গিলে বলে। আমি গ্রামে থাকি নাই, আমি শহরে বড় হয়েছি। আব্বু এখন গ্রামে এসে থাকে, আগে আব্বু শহরে কাজ করত। আর আমি ওইখানে বাচ্চাদের মুখে ড্যাড ডাক শিখেছিলাম, সেই থেকে ড্যাড বলি। ও আচ্ছা। হ্যাঁ। অনেকক্ষণ যেতে ভ্যান থেমে গেল। রাইসা সবাইকে ঘুরে ঘুরে দেখাতে লাগলো। হঠাৎ করে একজন এসে আয়ুষের কোমরে চিমটি দিলে তুলি বলে ওঠে। এই সেমরি, তুই এখানে কি হরস? এই কি বলিস? আরে বাপু, এইটাই আমাদের পরিচয়। বোরকা পরা মেয়েটা তুলির দিকে তাকিয়ে বলে। ওরে ছামড়া, সেমরিরে নিয়ে চলে আইছোস? হ্যাঁ রে সেমরি, তোরা দুজন একলগে কি হরস? এই পর্দাশীল, গ্রামে এসে আবার ভণ্ডামি শুরু করছস? আয়ুষের কথা শুনে মেয়েটা কান ধরে বলে। কুত্তা চুপ কর, কেউ জানলে আমার খবর আছে। এখন বল, দুজন এই গ্রামে কি করস? বিয়ে খাইতে এসেছি, আর ওই আলাদা, আমিও আলাদাভাবে এসেছি। মেয়েটা বলে। ও আচ্ছা, এখনো দুজন মিল হস নাই? আয়ুষ বলে। ওইসব রাখ, আগে বল এখন কি করছিস? মেয়েটা বলে। এই তো হাই স্কুলে চাকরি নিয়েছি, আব্বু বাইরে যেতে দেবে না। তা তোদের দুজনের কি অবস্থা? আমি এখন বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি, আরেকজনের খবর বলতে পারি না। আমি আর কি করব, আমি গরিব মানুষ, আমি এখন চাকরি খুঁজছি। মেয়েটা আয়ুষের কথা শুনে থাপ্পড় মারতে লাগলো আর বলতে লাগলো। মেয়ে, তুই কি ভালো হবি না? মারিস না তো, মান সম্মানে লাগছে। যাই বলিস, বোরকাতে তোকে অনেক ভালো দেখা যাচ্ছে। তাই না? না মানে, ফ্রেন্ড হয়ে আসলে ভালো লাগছে। মেয়েটা বলে। এত পাম দিস না, আগে বল কি করস এখন? আপাতত এনজয় করতে থাকি, এনজয় করার সময়। এনজয় কম করছে। যাই হোক, সবাই কত দূরে চলে গেছে, হাটে। চারজন হাঁটতে লাগলো। তোমার রাগ হতে লাগলো। অনেকক্ষণ সবার সাথে ঘুরে মেয়েটা বলে। চল আমাদের বাসায় যাই, এখানে এসেছিস, চল চল। এই সবাই চলো আমাদের বাসায়। ম্যাম, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা বাসায় যাই, পরে একদিন যাবে। এখনো সবাই 6 দিন এখানে থাকবে। পরে যাবো রে, এখন তুই যা, আমরা যাই। মেয়েটার থেকে বিদায় নিয়ে সবাই হাঁটতে লাগলো। রাইসা আয়ুষের হাত ধরে হাঁটতে লাগলো। তোমার পিছন থেকে রাগে ফসতে লাগলো। তুলি বুঝতে পেরে তোমার কানে কানে বলল। আপু, এভাবে নাক না ফুলিয়ে নিজের জামাইকে নিজে কন্ট্রোল করতে শিখো। এখনো তো তুমি ডিভোর্স দেও নাই।
এখনো ওই তোমার স্বামী। যাও, নিজের অধিকার দেখাও। তমা তুলির কথা শুনে রাইসা আয়ুষের মাঝখানে পড়ে গেল। আয়ুষ রাইসা সবাই হাঁ করে তাকালে তমা পা ধরে কান্না করতে করতে বলল, আমার পা কোমর গেল রে। আমার অনেক ব্যথা করছে। চোখে দেখো না, অন্ধের মতো হাঁটো কেন? সবাই এসে তমাকে তুলতে লাগলো। তমা কান্না করতে করতে বলে, আমি হাঁটতে পারছি না, আমার পায়ে কোমরে অনেক ব্যথা করছে। তমার কথা শুনে একটা ছেলে বলে, আমি কোলে করে নিয়ে যাব। আয়ুষের দিকে তমা তাকিয়ে কান্না করতে লাগলো। ছেলেটা তমার দিকে হাত বাড়াতে যাবে, সাথে সাথে আয়ুষ হাত ধরে বলে, তোমরা যাও, আমি ওনাকে নিয়ে আসছি। যদি অনুমতি দাও তাহলে আমি তোমাকে নিয়ে যেতে পারি, আর যদি না দাও তাহলে এভাবেই হেঁটে যেতে হবে। অনুমতি নেওয়ার কি আছে? আমার থেকে অনুমতি নেওয়ার দরকার নাই। আমার উপরে তো তোমার অধিকার আছেই। তমার কথা শুনে সবাই ভুরু কুচকে তাকালো। আয়ুষ বুঝতে পেরে তমাকে কোলে তুলে নিল। তমা আয়ুষের গলা জড়িয়ে ধরল। তুলির দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। তুলি মুচকি হাসি দিল। আয়ুষ তাকাতেই তমা কান্নার অভিনয় করতে লাগলো। আয়ুষ তমাকে বলতে লাগলো, কান্না করো না, ঠিক হয়ে যাবে। একটু সাবধানে হাঁটবে না, এভাবে কেউ হাঁটে? তুমি তো অন্য মেয়ে পেয়ে আমার দিকে তাকাও না। তোমার কথার ধরন অন্যরকম লাগছে। মাথায় কি কোনো প্ল্যান চলছে নাকি বোনের মতো আমাকে প্রেমের ঝালে ফাঁসিয়ে বোনের মতো ছুঁড়ে ফেলে দিবে নাকি? আয়ুষ কথাটা বলে হাসতে লাগলো। তুলি পিছন থেকে কথাটা শুনে মনটা খারাপ হয়ে গেল। আয়ুষের দিকে তাকিয়ে চোখের কোণে পানি চলে আসলে সাথে সাথেই মুছে ফেল। তমা গলা চেপে ধরে কানে কানে বলে, আমি ডিভোর্স লেটারে সাইন করি নাই। আর আমি বুঝতে পারছি বিয়ের পর স্বামী সব হয়। পর পুরুষের সাথে স্ত্রী প্রেম করলে স্বামীর রাগ হবে, এটাই স্বাভাবিক। আমি অনেক ভেবে দেখেছি যে তুমি আসল হিরো, যে নিজের স্ত্রীকে অন্য কারোর সাথে সহ্য করতে পারো নাই। তুমি আমাকে না বলে চলে আসলে কেন? আমি তোমাকে কত খুঁজেছি জানো? তোমাকে আমি অনেক মিস করেছি। আয়ুষ তমার কথা শুনে কিছু বলল না। তমার গলা জড়িয়ে ধরে বুকে মাথা রেখে আয়ুষের বুকে ধুকপুক শব্দ শুনতে লাগলো। অনেকক্ষণ হেঁটে আয়ুষ ক্লান্ত হয়ে গেল। তমা আয়ুষকে বলল, নামিয়ে দাও, বাট রাইসার হাত ধরলে খবর আছে। থাক, সমস্যা নাই, তুমি তো হাঁটতে পারছো না। আমি ঠিক আছি, আমার কিছু হয় নাই। রাইসার সাথে আমার সহ্য হচ্ছিল না, তাই এমন করছি। হাতে শুধু একটু ব্যথা পাইছি। আয়ুষ তমার কথা শুনে বুঝতে পারছে না কি করবে, হাসবে নাকি রাগ করবে। আয়ুষ তমাকে আস্তে করে নামিয়ে দিয়ে বলল, ফাজিল মাইয়া। তমা ভেঙচি দিল। আয়ুষ তমার হাত ধরে হাঁটতে লাগলো। আয়ুষ ফোনের লাইট জ্বালিয়ে যেতে লাগলো। সবাই মিলে বাসায় চলে গেল। আয়ুষ ক্লান্ত হয়ে সোফায় বসে পড়ল। তামিন এসে বলল, কিরে, তোরা কোথায় গিয়েছিলি? তোমার বোন হাঁটতে হাঁটতে পা ব্যথা বানিয়ে দিল। ও, সুন্দর সুন্দর দৃশ্য দেখালাম, ভালো লাগলো না। ওই জন্য তোমাকে ধন্যবাদ। আয়ুষের কথা শুনে সবাই হেসে ফেল। আয়ুষ উঠে রুমে চলে গেল। রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাটের উপরে শুয়ে পড়ল। তমা রুমে এসে আয়ুষের খাটের উপরে পা ঝুলিয়ে শুয়ে পড়ল। আয়ুষ লাফ দিয়ে নেমে বলে, কি করছো, পাগল হইলে নাকি? জামাইয়ের সামনে শুয়ে আছি, অন্য কারো সামনে না। বুঝি না, আমার মতো গরিবের প্রতি আবার ভালোবাসা কেমনে জন্ম নিল? কি জানি, নিজেও জানি না। তুমি চলে যাওয়ার পর কেন জানি তোমার কথা মনে পড়তো। তোমার কথা বলা, তোমার বিরক্ত করার সব কিছু অনেক মিস করতে থাকি। পরে আস্তে আস্তে বুঝলাম ভালোবেসেই হয়তো ফেলেছি। ডিভোর্স সাইন করো নাই কেন? হাত কাঁপছিল, তুলি বলল জোর করে কিছু না করতে। তার মতো ভুল যেন আমি না করি। আর তুমি রাগী জিদি হলেই তুমি অনেক ভালো। আর সব থেকে বেশি ভালো লাগছে তুমি কখনোই তুলির হাত ছাড়া কিচ্ছু ধরো নাই। টুকটাক জড়িয়ে ধরেছ, এটা কোনো ব্যাপার না। বাট আমি যেমন, আমার স্বামীও তেমন, একদম ভার্জিন স্বামী পেয়েছি। তমার কথা শুনে আয়ুষের রাগ হতে লাগলো। ফালতু মেয়ে মানুষ হয়ে এসব কি বলো? এই যাও তো এই রুম থেকে, মেজাজ বিগড়ে দিবে না তো? ওলে ওলে জামাই আমার কত কিউট ভাবে রাগে। তমা আয়ুষের গাল টেনে ধরে ঠোঁটে কিস করতে যাবে, তখনই আতে এসে কাশি দিল। আয়ুষ সাথে সাথে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, আপু কিছু বলবে? ভুল সময় এসে গেছি, সরি সরি। আরে না আপু, এই মাইয়া পাগল হইছে, নেশা করছে কিনা কে জানে। যাই হোক, কি বলবে? তুমি হঠাৎ করে এভাবে চলে গেলে কেন? তোমার আসল ঠিকানাটাও জানি না। তোমার ফ্রেন্ডকে কল দিয়েছিলাম, ওই বলতে পারে না। তোমার বাসার ঠিকানা বলো তো। সময় হইলে জানাবো, সময় আসুক, সবাই একাই জানতে পারবে। আর ওই বিয়ে করছে এটা তো জানো, তাই না? হুম, তুমি
অনেক খুশি নাকি? তা কেন হব? আমি কখনোই চাই নাই তোমার ননদ কষ্ট পাক। আমি চাইলে সব পারি। আমার ক্ষমতা সম্পর্কে তুমি তো জানোই, বাট আমি তাকে সব জেনেও ছেড়ে দিয়েছি। চুপচাপ একটা কথাও বলি নাই। আর সেখানে সেই কষ্ট পাবে, সেইটা আমি চাইবো তোমার মনে হয়? আমি জানি, বাট তুলির বিয়ে ঠিক করা হয়েছে। আব্বুর বন্ধুর ছেলে, তুমি হয়তো চিনতে পারো। কে? রনি তালুকদার। মানে ঢাকার তালুকদার গ্রুপের ছেলে নাকি? হ্যাঁ, তুমি চেনো? তোমার আম্মু জানে? হ্যাঁ। কেন? এইটা কিভাবে মেনে নিল? কেন নেবে না? রনি তুলিকে অনেক ভালোবাসে। এখানে সবার পছন্দ, সেখানে আম্মুর পছন্দ কেন হবে না? মাইয়া মানুষের মন বোঝা কঠিন। আয়ুষের কথা শুনে দুজন ভুরু কুচকে তাকালো। আতিয়া বলে ওঠে, কি বলো? তোমাকে একটা সত্যি কথা বলবো? কি সত্যি? ওয়েট, দরজা লাগিয়ে দেই। আয়ুষ দরজা লাগিয়ে দিলে আতিয়া তমা অবাক হয়ে তাকালো। আয়ুষ ওদের সামনে গিয়ে বলে, প্রমিস করো দুইজন কাউকে কিছু বলবে না। আতিয়া তমা কিছুক্ষণ ভেবে দুজন আয়ুষের হাতের উপর হাত রেখে প্রমিস করে। আয়ুষ দুজনের হাত ছেড়ে বলে, প্রমিস কিন্তু করছো? একদম প্রমিস কিন্তু ভাঙবে না। আমি প্রমিস ভাঙি না। কি বলবে সেটা বলো। আপু, আমি তোমার ছোট ভাই আকাশ। আয়ুষের কথা শুনে তমা আতিয়া অবাক হয়ে গেল। আতিয়া আয়ুষের দিকে চলো চলো চোখে তাকিয়ে বলে, এসব কি বলছো? ঠিক বলছি আপু। ওয়েট, আয়ুষ ওর ফোনে ওর ড্যাডের ছবি বের করে দিয়ে বলল। এইগুলো দেখো। আয়ুষের হাত থেকে আতিয়া তমা ফোন নিয়ে দেখতে লাগলো। দুজন হা হয়ে ছবিগুলো দেখতে লাগলো। আতিয়া চোখের পানি ধরে রাখতে না পেরে আয়ুষকে জড়িয়ে ধরে সারা মুখে চুমু দিয়ে বলে, ভাই আমার, তুই আগে কেন বলস নাই? তুই আমাদের আদরের আকাশ, কেন বলস নাই আমার ভাই? আপু, আমি নিজেও জানতাম না। তোমাকে লন্ডন থেকে তো বড় বোনের মতো ভালোবাসতাম। তুলির সাথে এমন হওয়ার পরে তো আমি দেশে চলে আসি। হঠাৎ করে একদিন আম্মুর ব্যাপারে অনেক আগ্রহ হয়। আমার অনেক জানতে ইচ্ছে করে। সবার বাবা মাকে দেখি সন্তানদের কত ভালোবাসে। আমার অনেক ইচ্ছে হয়তো আম্মুর ভালোবাসা পেতে, বাট ড্যাড কষ্ট পাবে জন্য কখনোই জিজ্ঞেস করি নাই। একদিন সালেহা আন্টিকে আগ্রহ নিয়ে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা আন্টি, আমার আম্মু আব্বু দুইজন তো আপনার ফ্রেন্ড, তাই না? আমার আম্মু কেমন দেখতে, সে কোথায় আছে, আপনি কি জানেন? পরে উনি আমাকে আম্মুর ছবি দেখায়। আয়ুষ একটু থেমে তারপর আবার বলতে লাগলো, তোমাদের ঠিকানা চাইলে উনি দিয়ে দেয়, বাট ভিতরে কিভাবে যাব সেইটা বুঝতে পারি না। আর অনলাইনে সাকিব ভাইয়ার সাথে পরিচয় ছিল। ভাইয়াকে আমি সব খুলে বলি। ভাইয়া আমাকে পরে ওই বাড়িতে নিয়ে যায়। আর তোমার তখন বিয়েও ছিল। ওনার বিয়ে ভেঙে গেলে আমি পরে বিয়ে করি, যাতে আমি আম্মুকে কাছ থেকে পাই, সব সময় ওনার সাথে থাকতে পারি। বাট সব বাধ্য হয়ে যায়। উনি বিয়ে ভেঙে দিয়েছিল ইচ্ছে করে। উনি তো ওনার কাজিনকে ভালোবাসে। আমি কি জানতাম তারা এই প্ল্যান করে গেছে? আয়ুষের কথা শুনে তমা বলে, আমাকে টপ হিসাবে ওই বাড়িতে থাকতে চাইছিল। সরি। আয়ুষ, তুই আম্মুকে সব বলে দে। আম্মু তোর জন্য অনেক কান্না করে। আগেই না, আমার বের করতে হবে আম্মু আর ড্যাড আলাদা কেন হইল। আব্বু আম্মুকে ঠকিয়েছিল, তার জন্য আম্মু আব্বু ছাড়াছাড়ি হয়ে যায়। আর তোকে আব্বু দেয় না। তোকে ভিক্ষা চাইলে আম্মু তো আব্বুকে ভালোবাসে, পরে কথাটা ফেলতে পারে না। পরে তোকে রেখে আমাকে নিয়েই বের হয়ে আসে এই বাড়ি থেকে। ড্যাড এমন করতে পারে বিশ্বাস হয় না। ড্যাড তো অনেক ভালো। আম্মুকে কেন ঠকাবে? না। মামি, নানি, খালামণিদের মুখে শুনেছিলাম সব। কলিগ সাথে সম্পর্ক ছিল। ঠাকুর সব বাদ দে। মেয়ে হয়ে বাপের ব্যাপারে এসব বলতে ভালো লাগছে না। বাট তুই আম্মুর কাছে চল। না আপু, ড্যাড আর আম্মুকে আমি এক করতে চাই। আমার এমন ভালো লাগে না। তোমাদের অনেক মিস করি। কিভাবে করবি? আম্মু তো আব্বুর কথা শুনতে পারে না। দেখো, আমার মনে হয়
দুইজন একে অপরকে এখনও ভালোবাসে? না হইলে তো দুইজনই তো পারলে বিয়ে করে নিতে পারতো। কই, দুইজন তো সিঙ্গেলভাবে আছে। হয়তো আমাদের জন্য করে নাই। আমিও তো কিছু জানি না। আম্মু আব্বুকে এক করতে হবে। আমাকে তোমার সাহায্য লাগবে। কি সাহায্য? পরে বলবো, বাট কাউকে যেন বলো না। ওকে, বলবো না। আচ্ছা, তোর ভাইয়া কল দিয়েছে। আচ্ছা যাও। আতিয়া চলে গেল। দরজা খুলে রাইসা ভিতরে আসলে বলে ওঠে, কি ব্যাপার, তোমরা তিনজন কি কথা বলছিলে? তেমন কিছুই না। কিছু বলবে নাকি? হ্যাঁ, ছাদে চলো, সবাই আড্ডা দিচ্ছে। রাইসার সাথে তমা আর আয়ুষ ছাদে যেতে লাগলো। ছাদে গিয়ে সবার সাথে আড্ডা দিতে লাগলো। তমা আয়ুষের পকেটে হাত দিল। আয়ুষ শার্ট খুলে তমাকে পরিয়ে দিল। সবাই ভুরু কুচকে তাকালো, শুধু তোমার ফ্যামিলি বাদে। তামিন বলে ওঠে, ভাই লাভ নেই, ওই তোর সিনিয়র আপু হয়, তো 3 বছরের বড়। হ্যাঁ, তুই বিবাহিত। পছন্দ হইলে বিবাহিত মাইয়া বিয়ে করতেও রাজি। সমস্যা কোথায়? ভাই হাসাস না, ছাকা খেয়ে বাঁকা হয়ে গেছিস। তার উপরে এখন বিবাহিত মাইয়ার দিকে নজর দিস। ভাইয়া থামো তো, ওনার শীত লাগছিল তাই দিয়েছি। বাবা, তাই তো মানবতা কবে থেকে ফিরে আসলো। খালামণি কিছু বলবেন? আয়ুষের কথা শুনে সালেহা বেগম বলে, এই তামিন, ওকে রাগাচ্ছিস কেন? যখন রেগে চলে যাবে তখন সামলাতে পারবি তো? তামিন ওর আম্মুর কথা শুনে বলে, থাক ভাই, তোকে রাগাবো না, অনেক কষ্টে তোকে নিয়ে এসেছি। আম্মু, উনি তো চলে এসেছে যখন, তখন আমার আর ওনার বিয়েটাই দিয়ে দিল তো পারো। রাইসার কথা শুনে সবাই হেসে দেয়। একজন ছেলে বলে, কি ভাই, সব মেয়ে তোমার পেছনে কেন লাগে? আমাদের কি চোখে পড়ে না? এখানে অর্ধেক মাইয়া তোমার জন্য ফিদা। ছেলেটার আম্মুর পিঠে থাপ্পড় দিলে সবাই হাসতে লাগলো। আয়ুষ রাহিলা বেগমের দিকে চোখ গেলে আতিয়া বলে ওঠে, দেখতে হবে তো ভাইটা কার। আতিয়া, তুই আউসকে চেনস? তুই তো বেইমান, কোনো কিছু বলস আমাকে? তোর জামাই তো আমার পাশে, তোকে সহ্য করে না। ভালো করে। সবাই টুকটাক কথা বলতে লাগলো। আয়ুষ বিরক্ত হয়ে বলে, ভাই তোমরা ঝগড়া করো, আমি রুমে যাই। এইসব ঝগড়া মোটেও ভালো লাগছে না। আয়ুষ আর কিছু বলার আগেই আয়ুষের ড্যাড কল দিল। আয়ুষ সাইডে চলে গেল। আয়ুষ কল রিসিভ করে কথা বলতে লাগলো। কথা বলা শেষ হলে আয়ুষ নিচে চলে গেল। তামিনের আম্মু বলে, আচ্ছা, তোমরা আড্ডা দাও, আমি আয়ুষকে খেতে দিই। ছেলেটা অনেক জেদি আর রাগ বেশি, না খেয়ে ঘুমিয়ে যেতে পারে। এই ছেলেকে এত গুরুত্ব কেন দেশ বুঝি না। শোন, একটাই কথা বলি, এই ছেলেটা একটা প্রতারক। রাইসাকে এই ছেলে থেকে দূরে রাখ, রাইসার জীবনটাই নষ্ট করে দিবে কিন্তু। রাহিলা বেগমের কথা শুনে তামিনের আম্মু বলে ওঠে, এইসব কি বলিস? এই রাগী জেদি হতে পারে, বাট এ প্রতারক না, মানুষকে কখনোই ও ধোকা দিতে পারে না। তোর হয়তো কোথাও ভুল হচ্ছে। মোটেও ভুল হচ্ছে না, ওই সত্যি প্রতারক। ওই ফাঁসিয়ে বিয়ে করে লাস্টে ডিভোর্স দিয়ে পালিয়ে যায়, কাউকে কিছু বলে না। রাহিলা বেগমের কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো। তামিন রাহিলা বেগমের দিকে তাকিয়ে বলে, আন্টি, আপনার কোথাও ভুল হচ্ছে। হয়তো ওর পরিচয় নিয়ে প্রতারণা করতে পারে, বাট ও কখনোই এমন কাজ করতে পারে না। ফুপি প্লিজ থামবে? আম্মু প্লিজ থামো তো, কাউকে ভালোভাবে না জেনে কথা বলো না। তামিনের আম্মু চলে গেল। নিচে গিয়ে খাবার নিয়ে এসে আয়ুষের কাছে চলে গেল। আয়ুষকে বলে, খাবারটা খেয়ে নাও আর রাগ করো না। রাগ করি নাই আন্টি, বিরক্ত লাগছিল। আর আমার জন্য এত কষ্ট করো না তো, এইটা আমার ভালো লাগে না। আয়ুষ তামিনের আম্মুর সাথে অনেকক্ষণ কথা বলে খাবার খেয়ে নিল। তামিনের আম্মু চলে গেলে আয়ুষ শুয়ে পড়ে। আতিয়া এসেই বলে, ভাই ঘুমিয়ে গেছোস? না। ভাই, আম্মুকে পরিচয়টা দে। আম্মু তোকে ভুল বুঝছে, সবার সামনে বলে দিয়েছে তুই প্রতারক, সবাইকে সাবধান করেছিল। এইটা তো ভালো মেয়ে মানুষ দূরে থাকবে। যাই হোক, বলতে হবে না, তুমি যাও, অনেক ঘুম পাচ্ছে। আতিয়া এসেছে বলে। আয়ুষের কথা শুনে আতিয়া লাইট অফ করে দিয়ে দরজা লাগিয়ে দিয়ে চলে গেল। আয়ুষ ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে আয়ুষ উঠে ফ্রেশ হয়ে নিল।
আয়ুষ রুম থেকে বের হয়ে সবাইকে গুড মর্নিং বলে বাসা থেকে বের হয়ে গেল। অনেকক্ষণ হাঁটাহাঁটি করে বাসে এলো। সোফায় বসলে তমা পানি গ্লাস এগিয়ে দিল। আয়ুষ পানি খেয়ে নিল। হঠাৎ করে আয়ুষ দরজার দিকে তাকাতে চমকে গেল। আয়ুষ উঠে বলে উঠল। ড্যাড তুমি? আয়ুষের কথা শুনে সবাই পিছনে ঘুরে তাকালো। সবাই খুশি হইলে রাহিলা বেগম তমার আম্মু আব্বু অবাক হয়ে গেল। আয়ুষের ড্যাডের চোখ রাহিলা বেগমের দিকে গেল, থমকে গেল। আয়ুষকে বুঝতে না দিয়ে আয়ুষের ড্যাড আয়ুষের কাছে এসে জড়িয়ে ধরে বলল, তুই এত মজা করছিস, এইটা আমার সহ্য হইল না, তাই চলে আসলাম। লাভ ইউ ড্যাড। তোমাকে ছাড়া একদম ভালো লাগছিল না। আয়ুষ তোমার ড্যাড মানে? হ্যাঁ আন্টি, এইটা আমার ড্যাড। আর সরি, আপনাদের সাথে অন্যায় করছি, ক্ষমা করে দিবেন। অন্যায় করছে মানে? ওইটা বলা যাবে না। তামিনের আব্বু আম্মু আরও কিছুজন এসে আয়ুষের ড্যাডের সাথে কৌশল বিনিময় করলো। তামিনের আম্মু বলে, দেখ তোর ছেলের অবস্থা, একদম তোর মতো ফাজিল হয়েছে। বা আন্টি, আমি তো লক্ষ্মী ছেলে হয়েছিলাম। তুলি, তুমি এখানে? জি আঙ্কেল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। ড্যাড, মাথায় যা চলছে মোটেও তা না। ওনার বিয়ে ঠিক হয়ে আছে রনি ভাইয়ার সাথে, তাই উল্টাপাল্টা ভেবো না। ওই এখন আমার হবু ভাবি লাগে। সত্যি তাই নাকি? জি আঙ্কেল। দোয়া রইল বাবা। ধন্যবাদ আঙ্কেল। আমার উপরে রেগে নাই তো? না বাবা, রেগে কেন থাকবো। আয়ুষের ড্যাডের কাছে এসে তুলি জড়িয়ে ধরল। সবাই হাঁ করে তাকিয়ে আছে। তুলি বলে, আপনাকে কিন্তু আমি সত্যি ভালোবাসি। তাই? আয়ুষের ড্যাড তুলির কপালে চুমু দিল। তুলি ছেড়ে দিলে আয়ুষের ড্যাড সবার সাথে কৌশল বিনিময় করতে লাগলো। আয়ুষের ড্যাড রাহিলা বেগমের সামনে গিয়ে বলল, আসসালামু আলাইকুম, কেমন আছোস? আয়ুষ, তোর আন্টির সাথে পরিচয় হয়েছিস? আমি তোর আন্টি, তোর খালামণি, একই ক্লাসমেট ছিলাম। ওর কথা তোকে বলা হয় নাই। ও আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। রাহিলা বেগমের চোখের পানিগুলো কোনায় জমে গেল। আয়ুষের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, আমার সন্তান আমার এত কাছে, অথচ আমি তাকে চিনতেই পারলাম না। রাহিলা বেগম নিজের চোখের পানি সাথে সাথে মুছে ফেল। আয়ুষের ড্যাড তোমার আব্বু আম্মুর সাথে কুশল বিনিময় করলো। তামিনের আম্মু বলে ওঠে, আয়ুষ, তোর ড্যাডকে নিয়ে রুমে যা। আয়ুষ লাগেজ নিয়ে ওর ড্যাডের সাথে হাতের বাহু জড়িয়ে ধরে যেতে লাগলো। রাহিলা বেগম আর এক মুহূর্ত দেরি না করে চলে গেলেন। তোমার আব্বু বলল, আকাশ আমাদের এইভাবে মিথ্যা বলে ঠকালো। আমরা সত্যিটা জানলে কি ওকে আপন করে নিতাম না? তোমার আব্বু বলে, জানি না ওদের মাথায় কি চলছে। এদিকে আয়ুষ ওর ড্যাডকে নিয়ে রুমে গিয়ে বসতে দিল। আয়ুষ সোফায় বসে বলে, ড্যাড, তুমি আসবে আমাকে একবার বলতে পারতে। বললে কি সারপ্রাইজ হতে? তা ঠিক বলছো। আচ্ছা, ফ্রেশ হয়ে নাও। আয়ুষের ড্যাড ফ্রেশ হতে চলে গেল। তুলি তমা আতিয়া রুমে ঢুকলো। ওই আয়ুষ, আঙ্কেল কই? ফ্রেশ হতে গেছে। আর শুনো, আমার ড্যাডের মাথা খাবে না। ভুলে যেও না, তোমার ড্যাড আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসে। জাস্ট শ্যাট আপ। তুমি ড্যাডের থেকে দূরে থাকো। তোমার জন্য একবার ড্যাড অসুস্থ হয়ে গেছিল। আমি চাই না আবার তোমার মায়ায় পড়ুক। আমাদের মাঝে কখনোই কিছু হবার না। আঙ্কেল দেখুন, আয়ুষ আমার সাথে ঝগড়া করছে। তুলির কান্নার অভিনয় করতে আয়ুষের ড্যাড আয়ুষের দিকে তাকিয়ে বলে, আয়ুষ, এইসব কি? মেয়েদের সাথে ঝগড়া করার বদ অভ্যাস তোমার যাবে না নাকি? তুলিকে সরি বলো। ওকে, সরি। তোমাদের তো চিনলাম না মা। আঙ্কেল, এটা আমার বড় বোন, এটা আমার ফুফাতো বোন, মানে আপনি যাকে বান্ধবী বলেন তার মেয়ে। আয়ুষের ড্যাড আতিয়ার দিকে তাকিয়ে চোখের পানি ধরে রাখতে পারল না। আয়ুষের ড্যাড আতিয়ার কাছে গিয়ে আবেগপ্রবণ হয়ে গেল। কানে যেন কথা বলতে পারছে না। আতিয়ার মুখে হাত দিয়ে বলে, আতিয়া। কথাটা বলে আতিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে। আতিয়া কান্না করে দেয়। আয়ুষ ওর ড্যাডকে বলল, কি ব্যাপার ড্যাড, যেভাবে কান্না করছো মনে হয় উনি তোমার মেয়ে। অনেক দিন পর দেখছো। আয়ুষের কথা শুনে আয়ুষের ড্যাড সাথে সাথে চোখ মুছে ফেলে বলে, আমাদের মেয়ের মতো হতো। আমার ফ্রেন্ডদের মেয়ে তো আমারও তো মেয়ে। ও আচ্ছা। তোমার মামনি তো অনেক বড় হয়ে গেছে দেখছি। তোমাকে সেই কোলে দেখেছিলাম,
তুমি ছোটবেলায় অনেক মিষ্টি ছিলে। ধন্যবাদ আঙ্কেল। এই তোমরা বসো। আতিয়া কিছু বলতে যাবে, আয়ুষ ইশারা করে না করলো। আয়ুষের ড্যাডের কথা মতো তিনজন বসে গল্প করতে লাগলো। আয়ুষ বের হয়ে গেল। রাহেলা বেগম আয়ুষের হাত ধরে পড়ল। আমাদের এভাবে মিথ্যা কেন বলে? সরি আন্টি, আসলে তোমাকে আমার অনেক ভালো লাগতো, তাই আমি ওকে বিয়ে করতে এমন করছি। আর প্লিজ আমার ড্যাডকে এইসব বলেন না। আমার ড্যাড অসুস্থ, তাকে কোনো প্রেশার দেওয়া যাবে না। যদি আবার স্ট্রোক করে তাহলে ড্যাডকে আমি হারিয়ে ফেলবো। কি বলছো? তোমার মম কোথায়? আমার তো মম নাই, উনি আমারে রেখে কোথায় যেন চলে গেছে। তোমার ছোট মামের কথা বলছি। সেই আবার কে? তুমি তাকে চেনো না? তোমার ড্যাডের কোম্পানির ম্যানেজারকে চেনো না নাকি? সেই তো তোমার ছোট আম্মু। ছেলে মানুষ আমার আম্মু কিভাবে হয়? আয়ুষের কথা শুনে রাহেলা বেগম অবাক হয়ে বলে। ছেলে তো আন্টি। আচ্ছা আন্টি থাকেন, যাই। আয়ুষ চলে যেতে লাগলো। রাহেলা বেগম আয়ুষকে জড়িয়ে ধরতে গিয়েও ধরল না। আয়ুষ মনে মনে ভাবতে লাগলো, দুজন দেখি কতদিন আমাদের থেকে পরিচয় লুকিয়ে রাখতে পারো। যতদিন আমাদের সামনে আসল পরিচয় নেবেন না, আমিও আপনাকে আন্টি বলে ডাকবো। দেখি সন্তানের মুখে আন্টি ডাক শুনে কতদিন থাকতে পারেন। আয়ুষ কথাগুলো ভেবে নিচে চলে গেল। আয়ুষ তামিনের সাথে বের হয়ে গেল। দুপুরে বাসে এসে রুমে চলে গেল। ফ্রেশ হয়ে ছাদে চলে গেল। সবার সাথে নাচ প্র্যাকটিস করতে লাগলো। তমা আয়ুষের ডান্স দেখতে লাগলো। আতিয়া তুলিকে আয়ুষের দিকে ধাক্কা দিয়ে বলে, তোমরা দুইজন যে কলেজে ডান্স করতে, আমি তো ভুলেই গিয়েছিলাম। তোমরা দুইজন অনেক ভালো ডান্স করো। সময় এখন অন্যরকম। দূর, নাচো তো। আতিয়া গান সিলেক্ট করে দিল। আয়ুষ তুলির ডান্স করতে লাগলো। আয়ুষ তুলির হাত ধরে কাছে নিয়ে আসতেই তুলি আয়ুষের দুজনের চোখের কোণায় পানি জমে আছে। অতীতের কথা ভাবতেই আয়ুষ তুলিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে নিচে চলে গেল। সবাই অবাক হয়ে গেল। অনেক সুন্দর তো ডান্স করছিলে, হঠাৎ কি হলো? এই আয়ুষ ভাইয়া কখন রেগে থাকে আর কখন শান্ত, বোঝাই যায় না। তুলি উঠে দৌড়ে নিচে চলে গেল। তমা যেতে চাইলে আতিয়া বাধা দিয়ে বলে, যাও না, ওদের একা থাকতে দাও। ওরা দুইজন এখনো একে অপরকে ভালোবাসে এত, তাহলে তুলি কেন অন্য কারোর হাত ধরেছিল? সবাই তো ভুল করে, তেমন তুলিও করেছে। ও এখন পস্তাচ্ছে। তুমি যে ভুলটা করো না, আমার ভাইয়ের চোখে তোমার জন্য ভালোবাসা আমি দেখেছি। আমি বুঝতে পারছি না আসলে ভালোবাসা কার প্রতি, আমার নাকি তুলির? আতিয়া কিছু বলতে পারল না। তমা সবার দিকে তাকিয়ে হাসি দিয়ে নিচে চলে গেল। আয়ুষ রুমে বসে নিচের দিকে তাকিয়ে থাকতে লাগলো। আয়ুষ এক ফোঁটা চোখের পানি গড়ে পড়তেই সাথে সাথেই মুছে ফেল। আয়ুষ সারাদিন রুম থেকে বের হলো না। আয়ুষের খাবার রুমে দিয়ে গেল। আয়ুষ না খেয়ে ঘুমিয়ে গেল। সন্ধ্যায় উঠে পড়ল। আয়ুষ ফ্রেশ হয়ে বারান্দায় বসে বাইরের দিকে তাকিয়ে থাকলো। রাইসা এসে বলল, ভাইয়া ঘুম থেকে উঠছো? কি ব্যাপার, আজ এত সুন্দরভাবে ভাইয়া বলছো? তমাপু বলল বিয়ের আগেই ভাইয়া বলা হয়। ও আচ্ছা। আয়ুষ রাইসার সাথে নিচে যেতে লাগলো। সবাই নাচ করছে, একসাথে বড়রা সবাই বসে দেখছে। আয়ুষ নিচে যেতে দেখে তমার সাথে একটা ছেলে বেশি জোরাজুরি করছে। সবাই অন্যভাবে নিল। আয়ুষের বিষয়টা মোটেও ভালো লাগলো না। আয়ুষ তাড়াতাড়ি করে গিয়ে হাত মুছে ধুলো। সবাই থমকে গেল, গান বন্ধ করে দিল। আয়ুষের ড্যাড বলে, আয়ুষ কি হচ্ছে এসব? এই তুই দেখতে পারছস তোর সাথে নাচতে ওই ভালো লাগছে না? তুই জোর করে ওকে কেন ধরতাছস? আবার পেটে চাপ দিয়ে ধরার সাহস তোকে কে দিয়েছে রে? আয়ুষকে ছেলেটা বলে, দেখো ভাইয়া, এখানে সবাই তো নাচের প্র্যাকটিস করছে, আর আপু শরম পাচ্ছিল, তাই আমি। আয়ুষ গলা চেপে ধরে বলে, ওই শরম পাচ্ছে না? ওর চোখে পানি তোর চোখে পড়ে নাই? শরমে মানুষ কান্না করে। নেক্সট টাইম যেন তোকে দেখি না। ওর আশেপাশে যদি দেখি তোর খবর আছে। আয়ুষ ছেলেটাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আয়ুষের ড্যাড রেগে বলে, আয়ুষ সব জায়গায় এমন ঝামেলা না করলে হয় না? ওরা ড্যান্স প্র্যাকটিস করছে, এখানে তোমার কি সমস্যা? হ্যাঁ ড্যাড, কোনটা ভালো স্পর্শ করে ড্যান্স করা আর কোনটা নোংরামি করে স্পর্শ করা, সেইটা বোঝার ক্ষমতা আমার আছে। এতে তোমার কি সমস্যা? তোমাকে আমার মেয়ের কথা ভাবতে হবে না। তোমার আম্মুর কথা শুনে আয়ুষের খারাপ লাগলো।
আয়ুষ তমার দিকে তাকিয়ে কিছু না বলে চলে গেল। আয়ুষ কিছু না বলে বাসা থেকে বের হয়ে গেল। 3 দিন পর সবাই বিয়ে নিয়ে মেতে আছে। কন্যা বাড়ি থেকে ফিরে আয়ুষ আনমনে চেয়ারে বসে আছে। হঠাৎ করে দেখতে পেল তমা দৌড়ে কোথাও যাচ্ছে। তুলি আতিয়া তমার পিছন পিছন যেতে লাগলো। তমা এক সাইডে গিয়ে অনবরত বমি করতে লাগলো। আয়ুষ উঠে তমার কাছে গেল। আয়ুষ তমাকে ধরে বলল, তমা তুমি ঠিক আছো? কি হয়েছে তোমার? এত বমি করছো কেন? জানি না। তমা বমি করতে করতে তমা মাথা ঘুরে পড়ে গেল। আয়ুষ তমাকে বলতে লাগলো, এই তোমা কি হয়েছে তোমার? তমা কথা বলছো না কেন? আয়ুষ, আপুকে ধরে হসপিটালে নিয়ে চলো। আয়ুষ তোমাকে কোলে তুলে নিল। আয়ুষের পিছন পিছন তমার আব্বু আম্মু রাহেলা বেগম তুলি আতিয়া যেতে লাগলো। রাইসা গাড়ির চাবিতে গাড়িতে উঠে তোমাকে হসপিটালে নিয়ে যেতে লাগলো। আয়ুষ ড্রাইভিং করতে লাগলো। আয়ুষ হসপিটালের সামনে গাড়ি থামিয়ে তোমাকে কোলে তুলে নিয়ে যেতে লাগলো। ডাক্তার ডাকলে নার্স এসে তোমাকে কেবিনে নিয়ে গেল। ডাক্তার কিছুক্ষণ দেখে বাইর হলে আয়ুষ এগিয়ে গিয়ে বলল, ডাক্তার তোমার কি হয়েছে? তোমার ঠিক আছে তো? আয়ুষকে উত্তেজিত হতে দেখে ডাক্তার হেসে বলে, এত উত্তেজিত হবেন না, ওনার কিছুই হয়নি, খুশির খবর আছে। ডাক্তারের কথা শুনে সবাই ভোর কুচকে তাকালো। তোমার আম্মু এগিয়ে আসলে ডাক্তার বলে, উনি মা হতে চলেছে। ডাক্তারের কথা শুনে সবাই হা হয়ে গেল। তুলি আতিয়া খুশিতে দৌড়ে ভিতর ঢুকে তোমাকে জড়িয়ে ধরল। আয়ুষ কয়েক পা পিছিয়ে গেল। আয়ুষ বেঞ্চিতে বসে পড়ল। সবাই ভিতরে গেল। তমা আয়ুষকে খুঁজতে লাগলো। তমা, লাভ ইউ বোন, আমি ফুপি হতে চলেছি, ইয়াহু। আতিয়ার কথা শুনে রাহেলা বেগম অবাক হয়ে বলে, এসব কি বলছিস তুই? ফুপি কিভাবে হোস? উফ আম্মু, নাটক করবে না তো। আয়ুষ আমার ছোট ভাই, আর ওর বাবুর তো আমি ফুপু হব, তাই না? তোকে সব কি বলছে? তোমরা দুজন নাটকবাজ, বুঝলে? আমরা সব জানি, এত নাটক করো কেন? আতিয়ার কথা শুনে রাহেলা রেকিকে থাপ্পড় মেরে বলে, কিসের নাটক করছিস? হ্যাঁ, এইসব তোকে ওই শরী বলেছে, তাই না? দেখ, তুই আমার মেয়ে, আর কারো না। ভুলেও যদি ওর ফাঁদে পা দাস, তোর খবর আছে। আম্মু, আমাকে থাপ্পড় মারতে পারলে? আপা প্লিজ, আপনাদের এসব ড্রামা বন্ধ করবেন। আর এই তোমা, খেয়ে কাজ পাইস নাই? সরি, বাবু পেটে তুলে নিলে ওই ছেলে একটা প্রতারক। ওর সন্তান কোনোভাবে আমি তোর পেটে রাখতে দিব না। ভাবি, এইসব কি বলছো? ঠিক বলছি। আগে যদি জানতাম ওই ছেলেটা আপনার ছেলে, আমি কখনোই আমার মেয়ের সাথে বিয়ে দিতাম না। যার বাবার চরিত্র খারাপ, সে আবার কত ভালো হবে আমার জানা আছে। আর চরিত্রহীনের রক্তের পোলা পান, সেই চরিত্রহীনই হবে। একদম এই বাচ্চা রাখবি না, যত তাড়াতাড়ি সম্ভব ফেলে দিবি। তাই আন্টি, চরিত্রহীন রক্তের সন্তানরা চরিত্রহীন হয়। আমি তো শুনেছিলাম আপনার বাবা নাকি 3টা বিয়ে করছে, তাও কাউকে জানাও নাই। এই বুড়া বয়সে সবাইকে জানিয়েছে। তাহলে আপনার শরীরে ভালো রক্ত বইছে নাকি? আয়ুষ কথাগুলো শুনে ভিতরে প্রবেশ করলো। আয়ুষ বলে ওঠে, আমার ছেলে তো ভুলে কিছু বলে নে। আর তোমার সাহস কি করে হয় আমার নাতিকে মেরে ফেলার? আমিও দেখবো আমার নাতির ক্ষতি কিভাবে করো। তমা, চল আমার সাথে। তোমার আম্মু রেগে আয়ুষের গালে থাপ্পড় মারলো। রাহেলা বেগম তোমার আম্মুকে বলল। রাহেলা বেগম তোমার হাত ধরে নিয়ে যেতে লাগলো। আয়ুষ আতিয়া সবাই পিছন পিছন যেতে লাগলো। আয়ুষ ড্রাইভিং করতে লাগলো। আয়ুষ বলল, আম্মু, ড্যাডকে প্লিজ এইসব বিষয়ে জানাও না। ড্যাডকে আপাতত প্লিজ কিছু বলো না। ড্যাড এইটা সহ্য করতে পারবে না। ড্যাডকে আমি হারাতে চাই না। ভেরি গুড, তাহলে এই কাজ কর, আমার মেয়েকে ছেড়ে দে। আর তোকে ডিভোর্স লেটার পাঠিয়েছি, তুই কেন সাইন করস নাই? আজকে বাড়ি গিয়ে সাইন করবি। দেখেন আন্টি, বেশি কথা বলা আমার একদম পছন্দ না। আর সময় হইলে আমি আমার স্ত্রী সন্তানকে তার সামনে নিয়ে যাব। আমাকে সময় দিতে হবে। আমি হুট করে যদি বলি তাহলে আমার ড্যাড বিষয়টা সহ্য করতে পারবে না। এই নাটক করো না, তোমার পুরো ফ্যামিলি নাটকবাজ। আর তোমার বাড়িতে আমার মেয়েকে দিয়ে কি হবে? ঠাকুর তো বাপ ছেলে, আমার মেয়ে কিছু হলে
দেখবে কেই হয়। কাজের লোকের অভাব আছে নাকি? আর আমি এখনই তো অফিসে জয়েন হচ্ছি না। আমার স্ত্রীকে আমি দেখে নিব। চুপ করো। ছেলে হয়ে মেয়েদের বিষয়ে কতটুকু জানো? হ্যাঁ, আফা যদি ওখানে থাকতো তাহলে আমার মেয়েকে ছাড়তে পারতাম। আমার আম্মু আর আয়ুষের মাঝে ঝামেলা হতে লাগলো। রাহিলা বেগম বলে ওঠে, দুজন চুপ করবে প্লিজ। যখন যাবে তখন দেখা যাবে। আগেই এত অগ্রিম কথা বলার কোনো মানি আছে? আয়ুষ গাড়ি থামালে দরজা খুলে দিলে আতিয়া তমাকে নিয়ে নামলো। আয়ুষের ড্যাড কাছে আসলে আয়ুষ কিছু বলার আগে আয়ুষের ড্যাড বলল, তো মামামণি কী হয়েছে তোমার? ঠিক আছো তুমি? ও আচ্ছা। আয়ুষ, তাড়াতাড়ি রেডি হয়ে আসো, আমাদের যেতে হবে, আমার মিটিং আছে। এখন যেতে হবে? হ্যাঁ, টিকিট কাটা শেষ। যাও, লাগেজ গুছিয়ে নাও। আমি তোমার সাথে কোথাও যাচ্ছি না। কেন? আমি যেতে চাই না। আমি লন্ডন চলে যাব। তোমার সাথে আর থাকতে চাই না। এইসব কি বলছো? মাথা ঠিক আছে? সবসময় তোমার রাগ জেদ কিন্তু আমি সহ্য করব না। করা লাগবে না। তুমি আবার কার জিদ সহ্য করো? আয়ুষ রেগে ওইখান থেকে চলে গেল। আয়ুষের ড্যাড রেগে সামনে গাছে খুশি মারতে যাবে, সাথে সাথে রাহিলা বেগম হাত ধরে বলে, আগের মতো এখন কিন্তু নাই। আগের মতো রাগ খাটানো বাদ দাও। তুমি ওকে কিছু বলছো? ওইটা ভাই বোন সব জানে। কিভাবে? আয়ুষ আমাকে সব বলেছে। আর আপনারা দুইজন নিজেদের রাগ জিদ নিয়েই থাকেন। আপনাদের তো আমাদের কথা ভাবার সময়ই নেই, নিজেদের জিদ নিয়ে থাকেন। আর এমন অভিনয় করেন যেন আপনারা তো সিনেমায় চান্স পেতেন। আর এমন অভিনয় করে আপনারা তো সিনেমায় চান্স পেতেন ব্যবস্থা বাদ দিয়ে। এমন ভাব করলেন কি বলবো। ছি, আসলেই আপনি আমার আঙ্কেল লাগেন। আপনাকে আমি কোনো দিনও আব্বু বলবো না, ভাইকেও বলে দিব তোমাকে যেন কখনো আম্মুটা না ডাকে। আতিয়া কথাগুলো বলে চলে গেল। আয়ুষ রুমে গিয়ে লাগেজ গুছিয়ে নিচে নেমে সবার থেকে বিদায় নিয়ে চলে যেতে লাগলো। আয়ুষের ড্যাড আয়ুষের সাথে গাড়িতে উঠে বসলো। আয়ুষ নামতে গিয়েও নামলো না। আয়ুষ সারা রাস্তায় ওর ড্যাডের সাথে একটাও কথা বললো না। ট্রেনে দুজন উঠে পড়লো। 6 ঘন্টা জার্নি করে নেমে পড়লো। আয়ুষ বাসে গিয়ে সোজা নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। আয়ুষ তমার নাম্বারে কল দিতে লাগলো। তমা কল রিসিভ করলো না। আয়ুষ খাটের উপরে পা ঝুলিয়ে শুয়ে পড়লো। আয়ুষের ড্যাড আয়ুষকে ডাকতে লাগলো। আয়ুষ বিরক্ত হয়ে পড়ল, কি সমস্যা? ডাকছো কেন? কি হয়েছে? সেইটা যদি না বলে রেগে বসে থাকো তাহলে কি হবে বলতে পারো? কি বলবো শুনলে তো বলবো। তোমরা কেউ আমার কথা বুঝবেও না, শুনবেও না। বাদ দাও। আর প্লিজ ডেকে মাথা খেও না। আয়ুষের ড্যাড বলে। দরজা খুলো আগে। আয়ুষ বিরক্ত হয়ে দরজা খুলে দিল। আয়ুষের ড্যাড ভিতরে গিয়ে বলে, কি সমস্যা? কি চাও তুমি? আমি চাই আম্মু আপুকে বাড়িতে দেখতে চাই। তোমার আম্মু কখনোই আসবে না। আমি অনেকবার চেষ্টা করছি, বাট ওই কখনো রাজি হয় নাই। ওই আমাকে ঘৃণা করে। এটা স্বাভাবিক, তাই না? কোনো নারী তার স্বামীর পাশে অন্য কাউকে সহ্য করবে বলতে পারো? হ্যাঁ, আমি ভুল করেছি, বাট অনেকবার তো ক্ষমা চাইছি। নিজের জেদ নিয়ে আছে এখানে, আমি কি করব? আমাকে লন্ডন কেন পাঠিয়েছিলে? আর আম্মু কেন আমাকে চেনে নাই? তুমি বা আপুকে কেন চেনো না? তোমরা দুইজন কিভাবে আমাদের কথা ভাবলে না? আমি চাই নাই তোমার আম্মু আমার থেকে তোমাকে কেড়ে নিক, আর তোমার আম্মু চাই নাই তোমার আপুকে আমি নিয়ে আসি। এই জন্য এমন করছি। খুব ভালো করছো। তোমরা অনেক ভালো বাবা মা। আমাকে ছোট থেকে মায়ের আদর ভালোবাসা থেকে দূর করলে, আর আপুকে বাবার ভালোবাসা আদর থেকে দূরে রাখলে। শুনো, তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা? আমি আম্মুকে আপুকে ছাড়া থাকতে পারবো না। আব্বু, আমি আম্মুকে অনেক মিস করি। ছোটবেলায় যখন দেখতাম সবাই তাদের আম্মুর ভালোবাসা পায়, তাদের আম্মুদের সাথে সব কিছু শেয়ার করে, আমারও খুব ইচ্ছে হতো সবার মতো আমারও আম্মু হবে। আমি তাকে জড়িয়ে ধরে আমার মনের সব কিছু খুলে বলবো, কিন্তু সেইটা আমি পাই নাই। আমি কখনোই তোমাকে বলি নাই তুমি কষ্ট পাবে জন্য, কিন্তু আম্মুকে তো আমি চিনি। তোমার বড় বোনও আছে। আমি আমার আম্মু বড় বোনকে ছাড়া থাকতে পারবো না। আয়ুষের চোখের পানি আর কথা শুনে আয়ুষের ড্যাড অসহায়ভাবে আয়ুষের দিকে তাকালো। আয়ুষের ড্যাড বলে উঠল, আমি জানি তুমি তোমার আম্মুকে অনেক মিস করো, বাট আমি অনেকবার ওর সাথে যোগাযোগ করছি, ওই কখনোই মানে নাই।
ওই আমার কথা শুনতে রাজি ছিল না। বিয়ে বাড়িতে যে কথা দেখলি, এইটাই আমাদের 26 বছর পর আমার কথার উত্তর দিয়েছে তোর আম্মু। একটা জিনিস বোঝার উচিত ছিল ড্যাড, আম্মু কম কষ্টে তোমাকে ইগনোর করে নাই। তোমরা তো ভালোবেসে বিয়ে করছিলে, তারপরও এমন বেইমানি কিভাবে করলে? আমি নিজেও জানি না আমি কখন নীলার প্রেমে পড়ে গিয়েছিলাম। ড্যাড, আমার আম্মুকে আপুকে লাগবে, যেভাবে হোক তাদের এই বাড়িতে ফিরিয়ে আনো। আসবে না, আমি কীভাবে আনবো? আম্মুর কাছে ক্ষমা চাইবে। আচ্ছা, আমি আগামীকাল যাব, শেষ চেষ্টা করব। আমাকে এখন মিটিংয়ে যেতে হবে। ওকে যাও, বাট বেশি চিন্তা করো না। আর আমি ঘুম থেকে উঠে আম্মুর ওইখানে যাব। আচ্ছা। আয়ুষের ড্যাড বলে উঠল। আয়ুষের ড্যাড চলে গেল। আয়ুষ ওয়াসিমিকে গোসল করে খাটে ঘুমিয়ে গেল। সন্ধ্যায় ঘুম ভাঙলে আয়ুষ ফ্রেশ হয়ে রেডি হয়ে বাইকের চাবি নিয়ে বের হয়ে গেল। আয়ুষ বাইক নিয়ে চলে গেল। 3 ঘন্টার জার্নি করে চলে গেল। আয়ুষ তোমাদের বাসার ভিতরে ঢুকে বাইক থামিয়ে দরজায় নক করলো। তুলি দরজা খুলে দেখে আয়ুষ দাঁড়িয়ে আছে। বাবা, বাচ্চার বাবা হবে দেখে এখন একাই রাজি হয়ে গেছেন দুলা ভাই। শালিকা, আমার বউ বাচ্চা রেখে দূরে থাকার থেকে কাছে থাকা ভালো। খুব ভালো, ভেতরে আসেন। আজ ভিতরে গেলে দেখে সবাই বসে আছে। আয়ুষকে দেখে তোমার আম্মু মুখ ভেঙচি দিয়ে চলে গেল। সাকিব বলে ওঠে, কি সারাবাবু, কেমন আছো? ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার তো খোঁজ খবর নাই। কি আর করবো, একটু এনজয় করতে ব্যস্ত ছিলাম। খুব ভালো, বসো। আয়ুষ সোফায় বসলে রাহিলা বেগম আয়ুষকে বলল, তুমি এখানে এসেছো, তোমার ড্যাড জানে? হ্যাঁ। ও আচ্ছা। তোমাকে দেখছি না, ওই কোথায়? রেস্ট নিচ্ছে রুমে। আচ্ছা, থাকো, আমি ওর সাথে একটু দেখা করে আসি। আয়ুষ উঠে সিঁড়ি ভেঙে দৌড়ে উঠতে লাগলো। আয়ুষের ব্যবহার দেখে সবাই মিটিমিটি হাসতে লাগলো। রাহিলা বেগমও মিটিমিটি হাসতে লাগলো। আতিয়া তাকাতে রাহিলা বেগম অন্যদিকে ঘুরে তাকালো। আয়ুষ দরজা হালকা ধাক্কা দিলে খুলে গেল। আয়ুষ ভিতরে চোখ যেতে দেখে তমা চোখ বন্ধ করে শুয়ে আছে। আয়ুষ আস্তে আস্তে পা টিপে আস্তে আস্তে খাটে উঠে তমার বুকের উপরে মাথা দিয়ে জড়িয়ে নিলে তমার সাথে সাথে চোখ খুলে ধাক্কা দিয়ে বলে, এখানে কি? বাচ্চা হওয়াতে তো আপনি খুশি না। আপনি তো চান আম্মুর মতো বাচ্চা যেন না বাঁচে। তোমার কথা শুনে আয়ুষ ভুরু কুচকে বলে, মাথা ঠিক আছে, কানের নিচে একটা দিব। আমি কখন এই কথা বলছি? আমি দেখছি হসপিটালের সবাই আমার কাছে আসলেও তুমি থ মেরে বসেছিলে। সবার মুখে কত খুশি, তোমার আর আম্মুর মুখে বিষাক্ত ছিল। আজাইরা কথা বলো না। আমি খুশিতে বুঝতে পারছিলাম না কি করব। চোখে খুশিতে পানি চলে এসেছিল, সেইটা দেখলো না, বসে থাকছি, ওইটাই চোখে পড়লো। আমার কিছু ভালো লাগছে না, যাও। আর এখানে কেন এসেছো? আমার বউ বাচ্চা রেখে ভালো লাগছিল না। আর তোমাকে কতবার কল দিলাম, তুমি ধরলেও না। ধরবো কেন? যে খুশি না তার সাথে কিসের কথা? আয়ুষ ঠোঁটে কিস করে গাল টেনে দিয়ে বলে, ওলে ওলে, আমার বেশি বোঝা বউ রে। বেশি বুঝলে কানের নিচে একটা দিয়ে দিব। ফাজিল বউ কোথাকার। আমি বাবা হতে যাচ্ছি, এর মতো খুশির সংবাদ আর কিছু হতে পারে নাকি? তোমার ড্যাডকে বলছো? আয়ুষ তোমার পাশে শুয়ে হাতের উপরে তোমার মাথা নিয়ে কপালে চুমু দিয়ে বলে, না, একটু সময় দাও। আর আম্মু আপুর ব্যাপারটা বলছি। মনে হয় ড্যাড এখানে আসবে। আগে আম্মু ড্যাডের ঝামেলাটা মিটে যাক, তারপর সব বলে দিব। আর তোমার আম্মু ঠিক বলছে, একটা মেয়ে না থাকলে তোমার একা থাকা কঠিন হয়ে যাবে। আম্মু গেলে তাও ফুপি ভাতিজি একসাথে থাকতে পারবে, আমিও নিশ্চিন্তে অফিসে যেতে পারবো। তোমার আয়ুষকে জড়িয়ে ধরে আয়ুষের বুকে মাথা দিয়ে বলে, আচ্ছা আয়ুষ, এটা একটা সত্যি কথা বলবে? হ্যাঁ বলো। তুমি আমাকে বেশি ভালোবাসো নাকি তুলিকে? তোমার কথা শুনে আয়ুষ চুপ হয়ে গেল। তোমার আয়ুষের দিকে উত্তর পাওয়ার আশায় তাকিয়ে আছে। আয়ুষ তোমাকে নিচে ফেলে তোমার কপালে চুমু দিয়ে বলে, মিথ্যা বলবো না, তুলিকে আমি অসম্ভব ভালোবাসতাম। ওই তো আমার প্রথম ভালোবাসা ছিল, বুঝতে তো পারছো। বাট এখন আমি ওকে ফ্রেন্ড হিসেবে ট্রিট করি। তুমি আমার বউ, তোমাকে রেখে অন্য নারীর কথা আর আমি ভাবি না। আর এখন তো বাবা হতে যাচ্ছি, তার মানে আরও পরনারীর কথা তো দূর। তুমি চাইলে ওদের দিকে তাকাবো না। আয়ুষের কথা শুনে তোমার খুশিতে আয়ুষের ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। হঠাৎ করে তুলির রুমে এসে পড়লে আয়ুষ লাফ দিয়ে তোমার উপর থেকে সরে তুলির দিকে তাকিয়ে বলল, কে কাজ নেই তোমার এই সময় কে আসে? লাথি মারমু একটা। আঙ্কেল এসেছে। আর কচু দরজা না লাগিয়ে রোমান্স কে করে রে? ও থুকু, খেয়াল ছিল না। আচ্ছা তুমি যাও, আসছি। আয়ুষ তোমা উঠে পড়ল। তোমা আয়ুষকে কয়েকটা
কিল খুশি থাপ্পড় দিতে দিতে বলল, ফাজিল, দরজা না লাগিয়ে আসো কেন? যদি এখানে ফুপি বা আম্মু হইতো? আসতে মারো, ব্যথা পাচ্ছি তো। আর দরজা লাগাই নাই, জেগে যদি যাও তাই। চলো নিচে যাই। আয়ুষ তমার সাথে নিচে যেতে লাগলো। সিঁড়ি ভেঙে নিচে নামতে গিয়ে আয়ুষ থমকে গেল। আয়ুষ দেখে ওর ড্যাড রাহিলা বেগমের পায়ের সামনে বসে কান্না করতে করতে ক্ষমা চাচ্ছে। প্লিজ রাহেলা, আমাকে ক্ষমা করে দাও। প্লিজ আমাদের সন্তানের কথা ভেবে প্লিজ ফিরে চলো। রাহেলা, আমি মানছি আমি ভুল করছি। প্লিজ আর শাস্তি দিও না। আমি সত্যি এখন ক্লান্ত। আমার ভুলের জন্য আমার শাস্তি 26 বছর ধরে পেয়ে যাচ্ছি। শেষ বয়সে আমি একটু আমার সন্তানদের নিয়ে থাকতে চাই। তোমার 2টা পায়ে ধরি প্লিজ। আয়ুষের ড্যাডের কান্না দেখে আতিয়া বলতে লাগলো, আম্মু, আব্বুকে ক্ষমা করে দাও প্লিজ। আব্বুর কান্না আমার ভালো লাগছে না। কিসের ক্ষমা? হ্যাঁ, 26টা বছর জ্বলে পুড়ে ছাই হয়ে এত বছর পর নিজেকে মানিয়ে নিতে শিখে গেছি, আর সেখানে এত বছর পর এসেছে ক্ষমা চাইতে। আম্মু, সব কিছুতে একটা লিমিট থাকে। তুমি কষ্ট পাইছো, ড্যাড মনে হয় পাই নাই। তোমাকে যদি ড্যাড ভালো না বাসতো এত বছর বিয়ে না করে থাকতো না। তোমার স্মৃতি নিয়ে কখনোই এতটা বছর পার করতো না। আর তুমি যদি ড্যাডকে ভালো না বাসো তাহলে বিয়ে কেন করো নাই? দেখো আম্মু, আমি জানি ড্যাডকে মেনে নিতে তোমার কষ্ট হবে। প্রিয় মানুষের থেকে ধোঁকা পাওয়াটা কতটা কষ্টের সেটা আমি অনেক ভালো করে জানি। কিন্তু সব অভিমান ভুলে প্রিয় মানুষকে দ্বিতীয়বার সুযোগ দিতে হয়। হ্যাঁ, প্লিজ ফুপি, আমার মতো ভুল করো না। আঙ্কেল তোমাকে অনেক ভালোবাসে। আমি আঙ্কেলকে অনেক আগে থেকে চিনি। আমি আঙ্কেলের সাথে যত কথা বলতাম তার অর্ধেক কথা তোমাকে নিয়ে বলতো। বাট তখন তো আর আমি জানতাম না সেই ভাগ্যবতী নারীটাই আর কেউ না, আমার নিজের ফুপি। প্লিজ ফুপি, ক্ষমা করে দাও না। সবাই জোর করতে লাগলো। রাহিলা বেগম কান্না করতে করতে দৌড়ে চলে গেল। তোমার আম্মু বলে, দুলা ভাই, এখন সুযোগ। আফার মন একটু নরম হয়েছে, আপনি যান। রাগ ভাঙানো সুযোগ নষ্ট করবেন না। সবাই যেতে বললে আয়ুষের ড্যাড রাহিলার পিছন পিছন যেতে লাগলো। আয়ুষ তমা দুজন নেমে পড়লো। আয়ুষ তমাকে সোফায় বসিয়ে দিয়ে বলল, আল্লাহ জানে এই দুজনের মান অভিমান ভাঙবো কিনা। আরে চিন্তা করো না, গতকাল যেভাবে তোমাকে অপমান করছি, আর নিজে নাতি নাতনির কথা ভেবে রাজিও হতে পারে। আর দুঃখিত, অনেক কিছু বলেছি। আমিও চাই রাহেলা আফা রেগে যেন তোমার আব্বুর সাথে সব কিছু মিটিয়ে নিতে পারে। তোমার আম্মুর কথা শুনে সবাই হা হয়ে গেল। আয়ুষ আতিয়া তোমার আম্মুকে জড়িয়ে ধরে বলল, লাভ ইউ আন্টি, আমি না বুঝে আপনাকে অনেক কথা বলছি। মামি, আমাকেও ক্ষমা করে দাও। আমিও রাগ করেছিলাম। যখন তোমাকে বলেছিলে বাবু রাখা যাবে না, তখন আমার রাগ হয়েছিল। আমি জানি, আর এতো ক্ষমা চাইতে হবে না। এখন দেখো কি হয়। আয়ুষ তোমার আম্মুকে ছেড়ে দিয়ে তোমার কাছে গিয়ে হাত ধরে থাকলো। তমা আয়ুষের কাঁধে মাথা দিয়ে বসে থাকলো। অনেকক্ষণ হয়ে গেল, কারোর সার শব্দ না পেয়ে তোমার আম্মু এগিয়ে গেল। তোমার আম্মু কিছুক্ষণ পর মন খারাপ করে চলে আসলে সবাই অবাক হয়ে বলল, আন্টি কি হলো? আরে চিন্তা করো না, দুইজনের ভিতরে রাগ অভিমান কিছুটা কমছে। রাহেলা আফার হাটে তোমার ড্যাড মার খাচ্ছে। কথাটা শুনে আয়ুষ বলে, কি ড্যাডকে মারছে মানে? আয়ুষ উঠে যেতে নিবে, সাথে সাথে তোমা হাত ধরে বলল, ফাজিল, কোথায় যাচ্ছ? কিছুক্ষণ আগে আমার হাতে যে মার খাইলে মনে নাই? ও বুঝছি, বাট আব্বু তো ব্যথা পাইবে। তোমার থেকে ফুপ্পির মায়া বেশি, বুঝলে? ফুপা তার এক্স হাজবেন্ড, তার উপরে বেস্ট ফ্রেন্ড, বুঝতে হবে। তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড ছিলে না, সুযোগ পাইলে কিল ঘুষি দাও কেন? আয়ুষের কথা শুনে সবাই হেসে ফেল। তোমার রেগে আয়ুষের বাহুতে কিলঘুষি মারতে মারতে বলল, 100 বার মারবো, কি করবে? হ্যাঁ, বেস্ট ফ্রেন্ড না তো কি হইছে, এখন থেকে তো হতে পারে, তাই না? কচু ফুপি ভাতিজি দুইটাই সমান, এত হাত নড়ে কেন? আয়ুষের কথা শুনে সবাই হাসতে লাগলো। তোমা কামড় মারলে আয়ুষ জোরে চিৎকার দিলে। রাহিলা বেগম আয়ুষের ড্যাড দৌড়ে বসার ঘরে এসে বলে, আয়ুষ, কি হয়েছে? চিৎকার করে দিলে? আর বলো না, এখানে পেতনির অভাব নাই। কি কামড়টাই না দিয়েছে। মানে? কিছু না আম্মু, এখনো রেগে থাকে না তো? প্লিজ আমাদের সাথে চলো না। যাবো না, তুই তো আমাকে আম্মু হিসেবেই মানুষ না।
তোরা ভাই বোন না সিদ্ধান্ত নিয়েছিস আমরা তোদের আঙ্কেল আন্টি? তোমরা তো নাটক করলে, মনে হয় ফ্রেন্ড ছাড়া কিছুই না। যাই হোক, সরি, চলো না। আর আয়ুষ, তুমি তো অনেক বড় হয়ে গেছো দেখছি। যেমন? বাবা হতে চলেছো, অথচ আমাকে বলার প্রয়োজন মনে করলে না। তুমি অনেক পরিবর্তন হয়ে গেছো। আগে একটু কিছু হইলে আমাকে বলতে, অথচ এত কিছু হয়ে গেল আর বলার প্রয়োজন মনে করলে না। ড্যাড, আই এম সরি। ড্যাড, আমি তোমাকে সব কিছু বলতাম, বাট তুমি তো আম্মুর কথা শুনলে কষ্ট পেতে, তাই তোমাকে না জানিয়ে আমি লুকিয়ে এখানে এসেছিলাম সাকিব ভাইয়ার সাহায্য নিয়ে। আয়ুষ প্রথমে সব থেকে খুলে বলে। ওর ড্যাড পায়ের সামনে বসে বলল। ড্যাড, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আয়ুষের কথা শুনে রাহিলা বেগম নিজের চোখের পানি ধরে রাখতে পারল না। আয়ুষকে তুলে বুকে জড়িয়ে ধরে বলল, আমার কাছে থাকার জন্য এত কিছু করলি, একবার তো আমাদের বলতে পারতি। আম্মু, আমি তোমার ছেলে, আমি কি তোকে বের করে দিতাম নাকি? কি করব, তুমি তো আমাকে চেনো না। আমি ভেবেছিলাম তুমি আমাকে ড্যাডকে হয়তো পছন্দ করো না, না হইলে তো আমার খোঁজ নিতে। আমাকে ক্ষমা করে দে বাপ, তোর খোঁজ আমি নিতে পারি নাই। তোর ড্যাড তোকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছিল। আমি জানতাম ও না কোনো দেশে তুই আছোস, আর তোর ড্যাডের সাথে কথা বলার রুচি আমার ছিল না। আম্মু, প্লিজ আমাদের সাথে চলো। আমি এভাবে ওই বাড়িতে যেতে পারবো না, মানুষজন খারাপ বলবে। ওয়েট, তোমাদের বিয়ে পড়িয়ে দিলে তো হয়ে যাবে। এখন রেডি হয়ে নাও, তোমাদের নিয়ে কাজী অফিসে যাব। আয়ুষ জোর করে ওর আম্মু আর ড্যাডকে কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে পড়িয়ে দিল। 9 মাস পর তমা ব্যথায় কুকড়ে উঠতে লাগলো। আয়ুষ ওঠো না, আমার অনেক ব্যথা করছে। কি বলছো? ওয়েট, আম্মু, ড্যাডকে ডাক দেই। আয়ুষ খাট থেকে নেমে তাড়াতাড়ি করে লাইট জ্বালিয়ে তমাকে ধরে নিয়ে যেতে লাগলো। আর আয়ুষ ডাকতে লাগলো, আম্মু, ড্যাড। আয়ুষের ডাকাডাকি শুনে ওর ড্যাড আম্মু বের হইল। তমার এই অবস্থা দেখে দৌড়ে আসলো, তমাকে ধরে নিয়ে যেতে লাগলো। আয়ুষ গাড়িতে উঠে ড্রাইভিং করতে লাগলো। আয়ুষ ভয়ে ঢোক গিলতে গিলতে বলল, তোমা কান্না করো না, তোমার কিছু হবে না, প্লিজ শান্ত হও। তমা কান্না করে যাচ্ছে। আয়ুষ তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যেতে নিল। হসপিটালে নিয়ে গেলে নার্স ডাক্তার তমাকে নিয়ে চলে গেল। আয়ুষ তমার ব্যথার যন্ত্রণার কান্না সহ্য করতে না পেরে কান্না করতে করতে বলল, এই আল্লাহ, আপনি আমার স্ত্রীকে এত কষ্ট দিবেন না, প্লিজ আল্লাহ, আমার স্ত্রীর কষ্ট আমার সহ্য হচ্ছে না। আয়ুষের কান্না দেখে রাহিলা বেগম আয়ুষকে সান্ত্বনা দিতে লাগলো। আয়ুষের ড্যাড সবাইকে কল দিয়ে জানিয়ে দিল। আয়ুষ ওর আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। অনেকক্ষণ পর বাচ্চার কান্নার শব্দ আসলে সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। খুশিতে সবার চোখে হাসি রেখা ফুটে উঠল। ডাক্তার বের হইতেই আয়ুষ দৌড়ে ভিতরে ঢুকলো। বাচ্চাকে রেখে আয়ুষ তমার কাছে গিয়ে ওর কপালে চুমু দিয়ে বলল, জান, তুমি ঠিক আছো? ঠিক আছি। তুমি এটা কি করলে? কি করলাম? বাবুকে কোলে না নিয়ে ইগনোর করে চলে আসলে। তুমি কি আসলে খুশি? উপ সরি, আরে আমি তোমার টেনশনে পাগল হয়ে যাচ্ছিলাম। আয়ুষ পিছনে ঘুরে দেখে বাবুটা রাহিলা বেগমের কোলে। রাহিলা বেগম আয়ুষ তমার মাঝখানে শুয়ে দিল। আয়ুষ তমা দুজন ধরে গালে চুমু দিয়ে বলল, আলহামদুলিল্লাহ, আমার মিষ্টি আম্মু হয়েছে। ধন্যবাদ আল্লাহ, আপনি আমার উপরে খুশি হয়ে আমাকে কন্যা সন্তান দিয়েছেন। আর লাভ ইউ বউ আমার। আয়ুষের কথা শুনে সবাই হেসে দিল।